কি রান্না করতেছো বউ? কথাটা বলেই ঈশান ইশিকার গালে টুস করে একটা চুমু খেয়ে নিল। ইশিকার বাঁ পাশে দাঁড়িয়েছিল ওর ছোট বোন সুইটি। রান্নাঘরে ভাবিকে হেল্প করছিল আর কথা বলছিল। গত কিছুদিন আগে দুজনের বিয়েটা হয়েছে। দুজনের বিয়েটা পারিবারিকভাবেই হলো। প্রথমে ইশিকার পরিবার মানতে না চাইলেও পরবর্তীতে মানতে বাধ্য হয়েছিল। এমনটা বলার কারণ পরবর্তীতে জানতে পারবেন। সবচেয়ে বড় বিষয়, দুজন দুজনকে ভালোবাসতো। তবে ঈশান কখনো স্বীকার করেনি ইশিকার সামনে। মেয়েটা জেদ আর পাগলামির কারণেই ওদের বিয়েটা হয়েছিল। দুজনের বিয়ে হবার পর ইশিকা ঈশানের বাসার সবাইকে একদম আপন করে নিয়েছে। বিশেষ করে ঈশানকে একেবারে নিজের সাথে যেন প্রচণ্ডভাবে জড়িয়ে ফেলেছে। মেয়েটা যেমন করে কয়েকটা দিনেই সবার সাথে মিশে গেছে, তাতে মনে হয় না ও এ বাড়ির বউ। যে কেউ মনে করবে ইশিকা এ বাড়ির মেয়ে। ঈশান খেয়াল করেছে ও যা যা পছন্দ করে মেয়েটা নিজের হাতে সেগুলোই করার চেষ্টা করে। ঈশান ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে তারপর নিচে এসে দেখলো ইশিকা কিচেনে রান্না করছে। মেয়েটার পাশে অবশ্য ছোট বোন সুইটি দাঁড়িয়ে ওকে হেল্প করছে। আম্মুকে ইদানিং মেয়েটা কিচেনে আসতেই দিতে চায় না, কারণ ঈশান বলেছিল প্রেম ভালোবাসার বিয়ের মধ্যে নাকি আব্বু আম্মুর প্রতি কোনো দায় দায়িত্ব থাকে না মেয়েদের। সেই রাগ আর ঈশানকে ভুল প্রমাণ করতে মেয়েটা ভেবেছিল যে অন্তত আর যাই হোক এ বাসায় আসার পর কারো কোনো অবহেলা কিংবা কাউকে ওর প্রতি কোনো অভিযোগ করতে দিবে না। আর সেটাই করেছিল। ঈশান ঘুম থেকে উঠে নিচে এসে দেখলো দুজনে রান্নাঘরে বোন কাটাকাটি করায় ব্যস্ত আর গল্প করছিল। এরই মাঝখানে ঈশান এসে কথাটা বলে ইশিকার গালে চুমু খেয়ে নিল। মেয়েটার চোখ বড় বড় করে ওর দিকে তাকাতেই ঈশান মুচকি হাসে। তারপর ফ্রিজ থেকে একটা আপেল বের করে বেসিন থেকে ধুতে লাগলে ইশিকা বেশ খানিকটা আদুরে কণ্ঠে বলতে লাগলো, খিদে পেয়েছে তোমার? সবেমাত্র বিকেল হয়েছে, দুপুরে তো খেয়েছি। সন্ধ্যার দিকে না হয় কিছু তৈরি করে দিও। তাহলে আশেপাশে ঘুরঘুর না করে ডাইনিংয়ে গিয়ে হয় টিভি দেখো, আর না হয় বাইরে থেকে ঘুরে আসো। আজব তো, আমি এখানে থাকবো না? বাড়ির ছেলে বাড়িতে না থেকে বাইরে গিয়ে ঘুরঘুর করবে? অন্যান্য বউরা চায় জামাই যেন সবসময় আশেপাশে থাকে, আর তুমি বলছো বাইরে যেতে? ভাইয়া, ভাবি বলতে পারছে না যে তুই এখানে থাকলে দুষ্টুমি করবে, তাই আমি বলে দিলাম যা এখন এখান থেকে, আর জ্বালাস না ভাবিকে। ও আচ্ছা, আমি দুষ্টুমি করি তাই না? ঠিক আছে, দেখা যাবে রাতে কে কাছে আসতে চায়। ঈশানের এমন একটা কথাতেই ইশিকার গালগুলো লাল টমেটোর মতো হয়ে গেল। মেয়েটা কোমরে শাড়ি গুজে একদম পাকা গৃহিণীর মতো রান্নাঘরে ব্যস্ত। তার উপর ফজিলটার এমন একটা লজ্জাজনক কথা ছোট বোনের সামনে শুনে ইশিকার গালগুলো লাল বর্ণ ধারণ করলো। ঈশান এবার ডেভিল হাসি দিয়ে একটা চেয়ার টেনে বসলো। সুইটি পিছন ফিরে ওর দিকে তাকিয়ে থেকে একটা ডেভিল হাসি দিতেই ঈশানও আপেলটা খাওয়া শেষ করলো। তারপর উঠে এসে কিছু একটা ভেবে ইশিকার বা গালে সে সাইডে সুইটি দাঁড়ানো সে গালে আরেকটা চুমু দিয়ে বলল, ঠিক আছে, আমি বাইরে থেকে ঘুরে আসিব। এবার সুইটি বিষয়টা স্পষ্ট দেখতে পেয়ে চোখ বড় বড় করে ভাবির দিকে তাকালো। ইশিকা তো লজ্জায় শেষ হয়ে যাচ্ছে। যখনই পালিয়ে যেতে নিবে তখনই ননদে ইশিকার হাত ধরে ফেললো। সুইটি ভাবির হাত ধরে টেনে নিজের দিকে ফেরালো। ভাবিকে এমন লজ্জা পেতে দেখে মেয়েটা একটু খোঁচা মেরে বলতে লাগলো, বাব্বা, এত ভালোবাসা! বিয়ে হতে না হতেই বরের প্রতি এত ভালোবাসা দেখে আমার তো আফসোস হচ্ছে। হবে না প্রেম ভালোবাসার বিয়ে যে। তোমার ভাইয়া আমাকে অনেক আগে থেকেই ভালোবাসতো, কিন্তু সেটা কখনো বলেনি। ও ভেবেছিল এই সম্পর্ক হওয়াটা সম্ভব না, বারবার বারণ করেছিল, তাই তো প্রকাশ করেনি কখনো। যাই হোক, দিন শেষে তো তুমি আমার ভাবি হয়েছো, এটাই অনেক। তবে একটা কথা, ভাইয়াকে কখনো ছেড়ে যেও না ভাবি, তাহলে ভাইয়া জীবনের সবচেয়ে বড় কষ্টটা পাবে। ভাইয়াকে কখনো কাউকে এত ভালোবাসতে দেখিনি। তুমি যেদিন উল্টাপাল্টা কিছু করে বসলে সেদিন না ভাইয়া বাচ্চাদের মতো করে কেঁদেছে, আর আম্মুকে জড়িয়ে ধরে পড়েছিল তোমার কিছু হয়ে গেলে ও কি করে থাকবে। তোমাকে নাকি ও কখনো বলতেই পারেনি এতটা ভালোবাসে। তা বলতে পারবে কেন? বারবার জিজ্ঞেস করলেও তো বলেনি। এত বড় একটা গাধা হয়েছে, সে কিনা আমাকে বলতেই পারেনি যে আমাকে ভালোবাসে। এতবার জিজ্ঞেস করার পরও আমাকে কাঁদিয়েছে। ইশিকা গাল ফুলিয়ে কথাগুলো বলতেই এবার সুইটি ভাবির গালটা টেনে দিল। অন্যদিকে ঈশান বাইরে এসে বন্ধুদের সাথে আড্ডা দিতে লাগে, আর আড্ডা দেওয়ার ফাঁকে বারবার ফোন চেক করতে থাকে মেয়েটা কল করেছে কিনা। কিন্তু না, কোনো কল কিংবা মেসেজ করছে না আজ। ঈশানের রাগ হতে লাগলো।
বিকেল গড়িয়ে সন্ধ্যা হচ্ছে, তারপরও মেয়েটা ফোন করছে না। বন্ধুদের সাথে আড্ডা দিতে লাগলো ছেলেটা। তারপর যখন 7টা পেরিয়ে 8টা বাজতে চলবে তখন ইশিকা ফোন দিতেই ঈশান বেশ খানিকটা বিরক্তি নিয়ে কলটা কেটে দেয়। বারবার কল আসতেই তখন মেহেদি বলতে আরম্ভ করে, কিরে ভাবি বারবার কল করছে, ধরছিস না কেন? হয়তোবা টেনশন করছেন তোকে নিয়ে। কলটা রিসিভ করে বল তুই যাচ্ছিস। বউ আমার, কিন্তু টেনশন আমার থেকে তোদের বেশি। কারণ কি বলতো? এই বউ নিয়ে তো আর কম কিছু হয়নি। এ তো আদরের বউ, তার ওপর আবার প্রেম ভালোবাসার বিয়ে। এর জন্য তোই অনেকে পোহাতে হয়েছে। আর ভাবি যে পরিমাণ আবেগী, তাতে কিছু হলেই উল্টাপাল্টা কিছু করে বসবে। তার থেকে বাসাতে যা রাগ করে না থাকে, আর না হয় ফোন ধরে বল পরে যাচ্ছিস। ওর যদি সাহস থাকে তাহলে যেন এবার উল্টাপাল্টা কাজ করে দেখে। আমি তো সেদিন ওকে গলা টিপে মেরে দিতাম। ওর সাহস কী করে হয় নিজেকে কষ্ট দেবার? ভাগ্য করে বউ পেয়েছিস দোস্ত, যে পরিমাণের ভালোবাসে তোকে। দেখবি তুই ধমক দিয়ে যে জায়গায় বসিয়ে রাখবি ঠিক সেখানেই বসে থাকবে ভাবি। তবেই না প্রেম ভালোবাসার বিয়ে বলে মনে হবে। যদি সেটাই না হবে তাহলে তোরা বুঝবি কি করে আমরা দুজনকে কতটা ভালোবাসতাম? তাহলে এখন বিষয়টা কি সেটা তো বল। কোন কারণে ভাবির ফোন ধরতে চাইছিস না? না, এমনিতে কোনো বিষয় নেই, আর রাগও করিনি। আমি নাকি বাসায় থাকলে ওকে জ্বালাবো, ওর আশেপাশে থাকলে নাকি দুষ্টুমি করব, তাই দূরে আছে। দেখি ওর কেমন লাগে। অন্যান্য মেয়েরা চায় হাজব্যান্ড আশেপাশে থাকুক, সবসময় মিষ্টি মিষ্টি কথা বলুক, তাকে জোর করে আদর করুক। কিন্তু এই মেয়ের আমি কাছে থাকলেই খুব বেশি নাকি খারাপ লাগে। কী জন্য খারাপ লাগে আমিও সেটা দেখতে চাই। অন্যদিকে ইশিকা বারবার ঈশানকে কল করতে লাগলো সন্ধ্যার নাস্তা করার জন্য, কিন্তু ছেলেটা কলটাই রিসিভ করছে না। শেষে আম্মুর নাম্বার থেকে ঈশানের নাম্বারে কল আসলে উপায় না পেয়ে বাসার দিকে হাঁটা লাগালো ঈশান। এখন আর বেশি দেরি করা যাবে না, আর না হলে এই বিষয়টা আব্বুর কান পর্যন্ত পৌঁছবে। আর ভদ্রমহিলাকে আব্বু যে পরিমাণ নিজের মেয়ের মতো ভালোবাসে, তাতে তেমন কিছু যদি হয় তাহলে কানের গোড়ায় নির্ঘাত কয়েকটা পড়বে। বিষয়টা ভেবে ঈশান আর 1 মিনিটও দেরি করেনি। বাসার সামনে এসে কলিং বেল দিতেই বোন এসে দরজা খুলে দিল। সুইটিকে দেখে অবাক লাগলো। এটা ভেবে আজ ইশিকা দরজা খোলেনি। ঈশান কিছুক্ষণ ওর দিকে তাকিয়ে থেকে রুমের ভিতরের দিকে যেতে গেলে তখন বোনটা বলতে লাগলো, ভাইয়া দেখো গিয়ে ভাবি রেগে ফায়ার হয়ে বসে আছে। তোমাকে বারবার কল করছিল, রিসিভ করে না কেন? আরেকটু হলে তো কান্নাকাটি করে জুড়ে দিত। ব্যস্ত ছিলাম তাই কল রিসিভ করিনি, আর সব বিষয়ে এত কৈফিয়ত দিতে পারবো না। তখন ওরকম করে বললাম বলে বাইরে চলে গেলে রাগ করে, এখন আবার ভাবির উপর রাগ দেখাচ্ছ? যত নষ্টের গোড়া হচ্ছিস তুই। বইয়ের কাছে থাকবো সেইটাতেও দোষ, বাড়ি গিয়ে বসে থাকবো সেইটাতেও দোষ। কী করলে ভালো হয় বলতো? সুইটি একটা টেবিল হাসি দিতেই তখন ঈশান আর উপায় না পেয়ে 1 মুহূর্ত দেরি করে না। ওকে তাড়া করতে মেয়েটা দৌড়ে পালিয়ে গেল। ঈশান রুমের সামনে আসতেই দেখে কেউ একজন বসে আছে গাল ফুলিয়ে। ঈশান রুমে ঢুকে পার্স আর ফোনটা রেখে যখনই ওয়াশরুমে ঢুকতে যাবে খেয়াল করে বেডে বসে ইশিকা পা দোলাচ্ছে বাচ্চাদের মতো। ঈশানকে তাকিয়ে থাকতে দেখে ইশিকা মুখটা ঘুরিয়ে নিল। ঈশান কথা বলছে না, তার জন্য ইশিকার আরও বেশি খারাপ লাগলো। অন্য কোনো দিন হলে ছেলেটা কাছে এসে শক্ত করে জড়িয়ে ধরতো, বারবার ভালোবাসি কথাটা বলে পাগল করে ফেলতো, রাগ না ভাঙলে চুমু দিত। কথাগুলো ভেবেই ইশিকা বারবার ঈশানকে কিছু একটা বলার চেষ্টা করতে লাগলো। ঈশান বুঝতে পেরেও এড়িয়ে যাওয়ার চেষ্টা করলে তখন মেয়েটা উঠে দাঁড়ালো। তারপর সামনে এসে দাঁড়িয়ে এক প্রকার রাগ নিয়ে বলতে লাগলো, কি সমস্যা তোমার? কথা বলতেছো না কেন আমার সাথে? এতবার পরে কল করলাম, রিসিভ করলে কেন? একটা মেসেজ তো করা যেত। কল ব্যাক না করলে সমস্যা নেই, অন্তত মেসেজ করে তো বলে দেওয়া যেত যে তুমি ব্যস্ত আছো। এখন আমার বাসায় এসেছো, একবার তাকাচ্ছও না আমার দিকে। সমস্যা কি তোমার? আমার সাথে কথা বললে কি হয় তোমার? নাকি এখন বিয়ে হয়ে গেছে বলে ভালোবাসাটা কমে গেছে, এখন আবার আগের মতো ইগনোর করবে? ইশিকা কথাগুলো বলে হয়তো কান্না করে দিবে এমন একটা অবস্থা। ঈশান ওর দিকে তাকিয়ে থেকে তারপর একটা তাচ্ছিল্য করে হেসে বলতে লাগলো, আমি না তোমার আশেপাশে থাকলে দুষ্টুমি করি, আর সব সময় না তোমার সাথে ফাজলামি করি। আর তখন তুমি তো বললে বাজার থেকে বেরিয়ে যেতে। আমি কি সত্যি সত্যি বেরিয়ে যেতে বলেছি নাকি? আমি কখনো মন থেকে বলেছি তোমাকে আমার থেকে দূরে যেতে? আমিও চাই অন্য বউদের মতো তুমি আমার কাছে থাকো, কিন্তু তখন
ওখানে ননদ ছিল, আর তুমি তার সামনেই এসব বাজে বাজে কাজকর্ম করলে আমাকে লজ্জায় পড়তে হতো না? তুমি কেন বুঝতে চাও? কে বললো বসে চাই না? বুঝেছি বলেই তো চলে গিয়েছিলাম, তাহলে এখন আবার কান্নাকাটি করা হচ্ছে কেন? আমি কাঁদছি না। তুমি একটাবার কল রিসিভ করলে না কেন? জানো আমার কত টেনশন হচ্ছিল যদি তোমার কিছু হয়ে যায়। তারপর আবার ফোনটা রিসিভ না করে বারবার কেটে দিচ্ছিল। এমন একটা পরিস্থিতিতে আমি কি করব? আমার যদি কোনো ভুল হয়ে থাকে তার জন্য তো তুমি আমাকে শাস্তি দিতেই পারো, সেটা না করে বারবার এমন করে কষ্ট দাও। আজব তো, বাসায় থাকলে বলো বাইরে যাও, বাইরে গেলে বলো বাসায় আসো। সত্যি করে বলো তো কী করলে তোমার খুশি হবে সেটা বলো, আমি তেমন কিছু করার চেষ্টা করব। সবসময় এরকম নাটক কিন্তু ভালো লাগে না ইস্যু। হ্যাঁ, আমি তো নাটক করি। নাটক করি বলেই তোমার জন্য সুইসাইড করতে গিয়েছিলাম। তারপরেও তুমি আমাকে একটাবার ভালোবাসার কথা বলতে পারলে না। এত করে বলি আমি তোমাকে ভালোবাসি, আমাকে কখনো ইগনোর করো না, কষ্ট দিও না, তুমি সেটাই বারবার রিপিট করো। আজব তো, তোমাকে একে একে কষ্টটা কেউ পেতে বলেছে? আমি কখনো বলেছি নাকি আব্বু আম্মু বলেছে? এই বাসাতে সবাই তোমাকে ভালোবাসে, মেয়ের মতো করে আগলে রাখছে। এর থেকে আর কি চাও তুমি? তোমার ইগনোর প্রান্ততে চাই না, তোমার ভালোবাসা তো চাই, সাথে তোমার এই ইগনোরটা কি আমি চাই না। তুমি বুঝতে পারো না, তোমার এই অবহেলাগুলো আমি সহ্য করতে পারি না। আচ্ছা, আমার ভুল হয়েছে। এখন রাগ না করে থেকে নিচে যাও, গিয়ে নাস্তা করার ব্যবস্থা করো। এখন রাত 9টা বাজে আর তুমি নাস্তার কথা বলতেছো? আব্বু চলে এসেছে, আমি ডিনারের ব্যবস্থা করছি, তুমি আসো। এইভাবে বললে যাবে না, না? গাল ফুলিয়ে না রেখে ভালোভাবে বলো। ঈশিকা তারপরও গাল ফুলিয়ে রাখলো। ঈশান মেয়েটার হাত ধরতেই এর মাঝখান থেকে বোনের কথা শব্দ আসলো। ঈশান ঈশিকার হাতটা ছেড়ে দিল। মেয়েটা একবার তাকিয়ে থেকে চলে গেল। তখন ঈশান বেশ খানিকটা বিরক্তি নিয়ে বলতে লাগলো, এই বোনটার জ্বালায় না বউয়ের সাথে একটু ভালোভাবে প্রেম ভালোবাসা করতেও পারি না। সবসময় খালি ভাইয়ের ভালোবাসার মধ্যে বাধা সৃষ্টি করবে। একটু তো বুঝতে পারে যে ভাই এখন বিয়ে করেছে। অন্তত রুমের আশেপাশে এরকম ঘুরঘুর করাটা তো ঠিক না। কাকে কে বোঝাবে? এদেরকে বোঝাতে গেলে আমার হয় এখান থেকে পাগল হয়ে বেরিয়ে যেতে হবে, আর না হয় বউকে নিয়ে অন্য কোথাও যেতে হবে। এদের আমি কিছুতেই বোঝাতে পারবো না, সবসময় আমাকে ডিস্টার্ব করতেই থাকবে। ভবিষ্যতে আমার আপু টাকার শোনা হবে না। ঈশিকা চলে যেতেই ঈশান একটু বাদে নিচে আসলো। আব্বু আম্মু বোন বসে আছে আর ঈশিকা সবাইকে খাবার দিচ্ছে। ঈশান এসে বসতেই আব্বু ওকে বারবার করে অফিসে যাওয়ার জন্য বলতে লাগলো। ঈশান চুপ করে আছে দেখে আম্মু বলতে লাগলো, এত বকবক করো না তো, খাবার সময় যাবে বলেছি তো। তাছাড়া কদিন হলো বিয়ে করেছি, আর কয়েকটা দিন বাসায় থাকুক, তারপরে যাবে না হয়। তোমার লাইফে ছেলেটা মাথায় উঠেছে, একটুতেই খালি আমাকে চুপ করে দাও, তাই না? দিন শেষে দেখো কি একটা কাণ্ড করেছে। এখন চুপচাপ থাকো, আর যেটা করেছে সেটার জন্য একটু অনুতপ্ত হও। তুমি খামোখা এসব পুরনো কাসুন্দি নিয়ে আবার ঘেটো না তো। চুপচাপ খাচ্ছ, খাও, যেটা হবার হয়ে গেছে। আর এসব নিয়ে কথা তুলে ওদের মন খারাপ করে দিও না। আম্মুর কথাতে ঈশান ঈশিকার দিকে তাকাতেই দেখলো মেয়েটার চোখে অসহায়ত্বের ছাপ। এইসব কথা মনে করালেই হয়তো খারাপ লাগে। ঈশান বিয়ের পর মেয়েটাকে ইচ্ছে মতো বকেছিল আর বলেছিল যে দুজনেই ওদের বিয়ে হওয়ার সত্ত্বেও ঈশান মেয়েটার কাছে আসবে না। মেয়েটা এত কান্নাকাটি করেছিল যার জন্য ঈশানের আর রাগ করেই থাকতে পারেনি। যাই হোক, সেদিনের পর থেকে দুজনের মাঝে প্রেম ভালোবাসা বেশ ভালোভাবেই চলছে। তবে ঈশান মাঝে মাঝে ঈশিকার উপর রাগ করলেও তেমন করে রাগ করে না। মেয়েটা যে বড্ড বেশি অবুঝের মতো কাজকর্ম করে, এসব ঈশান ঈশিকাকে কি করে বোঝাতো যে এরকম একটা কাজের জন্য ঠিক কতটুকু ভয় পেয়ে গিয়েছিল ওর এমন কাজে। ঈশানের ভিতর থেকে দীর্ঘ নিঃশ্বাস বেরিয়ে আসে। সেদিন ভেবেছিল হয়তো মেয়েটাকে হারিয়েই ফেলবে। যাই হোক, এসব পরে হবে। আগে ওদের মাঝে কি কথা হয় কিংবা কি হচ্ছে সেটা তো আগে জানুন। ঈশান খাওয়া দাওয়া শেষ করে তারপর রুমের দিকে আসতে গেলে মনে হতে লাগলো বউটার এখনও খাওয়া শেষ হয়নি। আব্বু আম্মু কিছুক্ষণ কথা বলল। ঈশিকার খাওয়া শেষ হতেই ওরা চলে গেল। ঈশান ওদের বলল মেয়েটাকে নিয়ে রুমে যাবে, তোমরা চলে যাও। ওরা চলে যেতেই ঈশান বসে রইল ঈশিকার জন্য। খাওয়া দাওয়ারের বাকি অংশটুকু ব্রিজে ঢুকিয়ে টেবিলটা পরিষ্কার করে যখনই পিছনে ফিরবে তার আগেই ঈশান পিছন থেকে শক্ত করে জড়িয়ে ধরল মেয়েটাকে।
ঈশিকাও চুপচাপ দাঁড়িয়ে গেল। তারপর মনে হতে লাগলো ছেলেটা হয়তো এখন দুষ্টুমি করবে এখানে। ঈশান কিছুক্ষণ মেয়েটার সাথে কথা বলার চেষ্টা করলে তাতেও মেয়েটা কোনো রেসপন্স করলো না। শেষে বলতে লাগলো, চুপ করে আছো কেন? আমি নাকি তোমাকে ভালোবাসি না বললে? তাহলে এখন আবার কি হলো? এখন তো ভালোবাসি, এখন কথা বলছো না কেন? দেখি, তাকাও আমার দিকে। ছাড়ো, কি করতেছো? এখানে কেউ চলে আসবে। একটু বাদেই রুমে যাব। এখন এখানে এরকম জোর জবরদস্তি না করলে হতো না? যেটা বললাম সেটার উত্তর দাও। এখন এরকম শর্টফুট করতেছো কেন? আমি তো আদর করতে চাইছি। তাহলে পাগল হয়েছো নাকি? ছাড়ো না। এখানে ডাইনিংয়ে কেউ চলে আসলে লজ্জায় পড়তে হবে আমাকে। আমি রুমে যাচ্ছি। তারপর ঈশান কথা বলার সুযোগ দিল না মেয়েটাকে। তার আগেই ওর ঘাড়ে গলায় চুমু খেতেই মেয়েটা স্তব্ধ হয়ে গেল। ঈশিকা চোখ বন্ধ করে নিল। কিছুক্ষণ চুপ করে থাকার শব্দ। তারপর হুটহাট করে ঈশান মেয়েটার গলায় নাক ঘষতেই মেয়েটা কয়েকবার জোরে জোরে নিঃশ্বাস ফেলল। তারপর ঈশানকে থামানোর চেষ্টা করতেই ছেলেটা আরেকটু ডিপলি কিস করলো ওর গলায়। তাতেই ঈশিকার যেন দম বন্ধ হয়ে মারা যাবার উপক্রম। মেয়েটা বারবার চেষ্টা করেও যখন ঈশানকে ছাড়াতে পারছিল না তখন বলতে আরম্ভ করে, কি 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 করতেছো? প্লিজ ছাড়ো। ঈশান এখানে না। সত্যিই ছেড়ে দিব? ছেড়ে দিলে কিন্তু আর কাছে আসবো না। তারপর আবার জোর জবরদস্তি করেও আমাকে কাছে টেনে নিতে পারবে না, বলে দিলাম। ঈশানের এমন ধারা কথাতেই ঈশিকা অসহায়ভাবে মাথা নিচু করে রইল। ঈশান ঈশিকার গলায় আরেকবার কিস করতেই মেয়েটা ঈশানের দু হাতের উপর শক্ত করে হাত রাখলো। মেয়েটা চুপচাপ করে দাঁড়িয়ে আছে দেখে ঈশান বুঝতে পারলো যে ঈশিকা অন্তত যাই হোক ওকে এই মুহূর্তে দূরে সরাতে চাচ্ছে না। ঈশান এবার বেশ খানিকটা আদুরে কণ্ঠে বলতে আরম্ভ করলো, লাভ ইউ বো। দেখি, তাকাও আমার দিকে। বেবি, এখানে আর কিছুই করবো না। তোমার যা খুশি তাই করো। তারপর এরকম কথা বলো না প্লিজ। তুমি তুমি সবসময় খালি এরকম কথা বলতেই থাকো। আমার ভয় লাগে। তুমি কখনো আমার থেকে দূরে যাবে না প্লিজ। তোমাকে আমি বোঝাতে পারি না যে আমার কতটা ভয় লাগে। তোমাকে যতবার করে বলার চেষ্টা করি যে ঠিক কতটুকু ভালোবাসি, তুমি ততবার করে আমাকে দূরে সরিয়ে দিতে চাও। আরে বাবা, আরে বাবা, আমি তো মজা করলাম। সোনা, তুমি এরকম ভয় পাচ্ছ কেন? তোমার কাছে এসব মজা মনে হলেও আমার কাছে এমন কথা শুনলে দম বন্ধ হয়ে আসে। মনে হয় আমার নিঃশ্বাসটা বন্ধ হয়ে আসবে। প্লিজ এগুলো বলো না। তুমি জানো আমি তোমাকে কতটা ভালোবাসি। তারপরেও যদি এরকম কথা বলো আমার খারাপ লাগে না বলো? আচ্ছা বাবা, সরি, ভুল হয়েছে। এবার দেখি, তাকাও আমার দিকে। চুপচাপ করে থাকলে আমারও খারাপ লাগবে। তাকাতে বলেছি কিন্তু বেবি। ঈশিকা ঈশানের দিকে ফিরল না। ঈশান ওর কানের লতিতে চুমু খেয়ে কয়েকবার নাক ঘষে দিতেই মেয়েটা হাঁসফাঁস করতে আরম্ভ করলো। ঈশান উপায় না পেয়ে মেয়েটাকে জোর করে নিজের দিকে ঘোরালো। ঈশান মেয়েটাকে জোর করে ঘোরাবে না বলে ওর কানে, গলায় আর ঘাড়ে অসংখ্য চুমু দিতে লাগলো আর দু হাতে পেটের উপর বারবার স্লাইড করতে লাগলো। ঈশিকা আর থাকতে না পেরে ঈশানের দিকে ফিরতেই যাবে, যাকে জড়িয়ে ধরতে গেলে ঈশান মেয়েটার থেকে দূরে সরে যায়। ঈশিকা অসহায়ভাবে তাকালে ঈশান মুচকি হেসে কাছে আসে। তারপর মেয়েটাকে হ্যাঁচকা টানে কোলে তুলে নেয়। ঈশিকা এবার লজ্জা মাখা চোখে তাকালেও খানিকটা মুচকি হাসলো, তবে ওর বুকে মাথা রাখলো না। উল্টো ঈশানের শার্টের কলারটা দু হাতে খামচে ধরে ওর ঠোঁটের সাথে নিজের ঠোঁট জোড়া মেলালো। যে মেয়েকে চুমু খেলে এত বেশি লজ্জা পায় সে আমি আজকে নিজে থেকে ওর আদরের স্পর্শ পাওয়ার জন্য পাগল। তার উপর আবার নিজে থেকে কিস করতে আরম্ভ করেছে। ঈশান একটু অবাক হলো। তারপর আবার পরক্ষণে ভাবলো বউটা ওরই রোম্যান্টিক হলে ওরই লাভ, যখন তখন আদর ভালোবাসা পাওয়া যাবে। কথাগুলো ভেবে আর এক মুহূর্ত দেরি করলো না। ঈশান রুমের দিকে আসতে লাগলো। ঈশিকা নিজের মতো করে কিস করতে লাগলো। দুজনেই রুমে চলে আসে। ঈশান রুমের ভিতরে প্রবেশ করতেই ঈশিকা দরজাটা ধপ করে লাগিয়ে দিল। ঈশান মেয়েটাকে নিয়ে বেডের দিকে আসতে গেলেই ঈশিকার কেমন লজ্জা লাগলো। এটা ভেবেই যে ছেলেটা এখন হয়তো ওকে আদর করতে আরম্ভ করবে আর হয়তো দূরে রাখবে না। কথাগুলো ভাবতেই ঈশিকার গালগুলো লজ্জায় লাল হয়ে আসলো। কিন্তু এই মুহূর্তে লজ্জা পেলে যে ঈশানকে দূরে সরিয়ে দিতে হবে আর ছেলেটা দূরে সরে গেলে ওরই খারাপ লাগবে। কথাগুলো ভেবেই ঈশিকা কিছুক্ষণ চুপ করে রইল। তারপর ঈশান ওকে রেখে ড্রিম লাইটটা জ্বালাতে গেলে ঈশিকা কাঁপা কাঁপা কণ্ঠে বলতে লাগলো,
ঈশান যখন বারবার চুমু খেতে লাগলো তখন ঈশিকা কাঁপা কাঁপা কণ্ঠে বলতে লাগলো, কি 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 হলো ঈশান? আরে বাবা, যাচ্ছি না, এরকম উতলা হচ্ছে কেন? ঈশান, বলো বউ। আমার ঘুম আসছে না সোনা। এসে যাবে, আমি তো আছি। আমারও তো আসছে না, আস্তে আস্তে আসবে বেবি। কেন জানি ভালো লাগছে না আজ। আর একটু আদর করবো নাকি আরেক রাউন্ড হলে ভালো লাগবে জান? ফাজিল, আমি তেমন বলছি না, আমাকে ঘুম পাড়িয়ে দাও সোনা। প্রতিদিন আমি তোমাকে ঘুম পাড়িয়ে দিই, আজকে তুমি আমাকে ঘুম পাড়িয়ে দেবে। বেবি, আমাকে আদর করতে থাকো, চুমু দিতে থাকো, দেখো তোমারও ঘুম চলে আসবে। তুমি বুঝতে পারছো না কেন? আমার সত্যিই ঘুম আসছে না, কেমন যেন সুরসুরি লাগছে। তো তুমি এরকম দুষ্টুমি করছো কেন? উফ। এত সুরসুরি লাগে তোমার, আগে তো জানতাম না। এই বুকে এত ভালোবাসা, এত আদর, তারপর আবার বলছো সুরসুরি, এত কিছু কোথায় শুনি? ঈশান কথাটা বলেই ঈশিকার বুকে থুতনি ঠেকিয়ে দেখলো মেয়েটার গালগুলো লজ্জায় লাল হয়ে আছে। দুজনেই দুজনের দিকে তাকিয়ে রইল। একটা সময় ঈশান মেয়েটার পাশে শুয়ে পড়ে আর আলতো করে বউটাকে নিজের বুকে টেনে ওঠালো। মেয়েটা ওর বুকের মধ্যে নিজেকে গুটিয়ে নিল। ঈশান দু হাতে মেয়েটাকে জড়িয়ে ধরে মাথার চুলের ভাঁজে কয়েকবার চুমু খেতে লাগলে দুজনে আস্তে আস্তে ঘুমের রাজ্যে পাড়ি জমায়। এখন প্রশ্ন হচ্ছে যে ওদের কিভাবে দেখা হয়েছিল আর দুজনে কিভাবে ভালোবাসার মধ্যে জড়িয়েছিল। আসলে সম্পর্কের কথা বলতে গেলে ঈশিকা ঈশানের বেস্ট ফ্রেন্ডের বড় বোন। ঈশিকার বোন অর্থাৎ মিমের সাথে ঈশানের বেশ ভাব ছিল, তাই তো সবাই ভাবতো ওদের মাঝে প্রেম ভালোবাসা ছিল। মিমের সাথে ফ্রেন্ডশিপের সম্পর্কটা ছিল স্কুল লাইফ থেকে ঈশানের, যার কারণে সবাই ওদের সন্দেহ করত, কিন্তু আদৌ ওদের মাঝে কোনো সম্পর্ক ছিল না। ঈশান ওর ফ্রেন্ডশিপের বাহিরে মেয়েটাকে নিয়ে তেমন কিছু ভাবতো না, তবে সবার কথা মতো মনে হতো মিমোকে পছন্দ করে। আর ততদিন পর্যন্ত ঈশান ভাবতে পারেনি যে ঈশিকা মিমের বোন। আর যতদিন মেয়েটার সাথে দেখা না হয়েছে, ওদের বাসায় গিয়েও কখনো ঈশিকার সাথে দেখা হয়নি ঈশানের। একদিন বিকেলের দিকে ঈশান বেশ খানিকটা নির্জন রাস্তা দিয়ে বাসাতে ফিরছিল। এই রাস্তা দিয়ে লোকজনের বেশি চলাচল করে না, তবে মাঝে মধ্যে কিছু বখাটেদের বসে থাকতে দেখা যায়। ঈশান বাইক চালাচ্ছিল আর একা একাই গান গাইছিল। তখনই কেউ একজন হুড়মুড়িয়ে বাইকের সামনে এসে পড়ে। ঈশান বেশ খানিকটা চমকে গেল, তারপর কিছু বুঝে ওঠার আগেই সামনে থাকা মেয়েটা সেন্সলেস হয়ে গেল। তাতেই ঈশান বুঝতে পারল কেউ হয়তো মেয়েটাকে তাড়া করেছে। ঈশান তাড়াহুড়ো করে বাইকটা থামালো, কোনো রকমে ব্রেক করেছিল যখন মেয়েটা বাইকের সামনে আসে। তারপরে মেয়েটা সেন্সলেস হয়ে গেল, কিছু বলার সুযোগই পেল না। না জানি কে মেয়েটা আর কারাই বা তাড়া করেছে ওকে। ঈশান মেয়েটার কাছে আসে, তারপর কয়েকবার ডাকলো। তারপরও যখন জ্ঞান ফেরে না তখন আশেপাশে তাকালো, ভাবলো এখানে মেয়েটাকে ফেলে রেখে যাওয়া যাবে না। তার উপর মনে হচ্ছে আশেপাশে কোথাও থেকে কারো পায়ের শব্দ আসছে। ঈশানের এক মুহূর্ত দেরি করে না, কয়েক সেকেন্ডের বিরতিতে মেয়েটাকে পাজা কোলে তুলল। তারপর বাইকের সামনে এসে কোনো রকমে বসিয়ে নিজের দিকে ঘুরিয়ে নেয় মেয়েটাকে। কিভাবে ওকে নিয়ে যাবে সেটাই বুঝতে পারছে না। তারপরই ওর ওড়নাটাই গলা থেকে নামিয়ে দিয়ে দুজনের কোমরে পেঁচিয়ে বাঁধল। এক মুহূর্ত দেরি না করে বাইকটা স্টার্ট করে বেরিয়ে গেল। আর কিছুক্ষণ দেরি করলে হয়তো বখাটেদের হাতেই পড়তে হতো। একটা হসপিটালের সামনে এসে বাইক থামালো ঈশান। মেয়েটা কপাল থেকে রক্ত পড়ছে, সেজন্যই হয়তো সেন্সলেস হয়ে গেছে। ঈশান আবারও কোলে করে মেয়েটাকে নিয়ে ভিতরে আসে। তারপর একটা নার্সকে দেখে বিষয়টা বলতেই উনি একটা কেবিন দেখিয়ে দিলে ঈশান সেখানে গিয়ে মেয়েটাকে শুইয়ে দেয়। তারপর লক্ষ্য করে মেয়েটাকে দেখতে অসম্ভব রকমের সুন্দরী আর মায়াবী। ঈশান আর কিছুক্ষণ হাঁ করে তাকিয়ে রইল। নার্স যখন জিজ্ঞেস করলো, মেয়েটা আপনার কি হয়? কাজিন সিস্টার প্লাস হবু বউ। রাগ করে বাসা থেকে বের হচ্ছিল, ঠিক তখনই গাড়ির সাথে ধাক্কা লেগে সেন্সলেস হয়ে গেছে। ঈশান কী মনে করে কথাটা বলল জানে না, তবে বারবার প্রশ্নের হাত থেকে বাঁচার জন্যই হয়তো এরকম একটা কথা বলেছে। নার্স একটু মুচকি হেসে তারপর নিজের কাজ করাতে মনোযোগ দিল।
কিছুক্ষণ বাদে ব্যান্ডেজ করা শেষ হয়ে গেলে মেয়েটাকে নার্স ইঞ্জেকশন পুশ করে দেয়। ঈশান মেয়েটার পরিচয় কিংবা বাসার ঠিকানা ততক্ষণ অবধি জানতে পারবে না যতক্ষণ অবধি মেয়েটার জ্ঞান না ফিরবে, কারণ মেয়েটার কাছে কোনো পার্স ছিল না। হয়তো ওই বখাটেগুলো তাড়া করার সময় কোথাও ফেলে দিয়েছিল। ঘণ্টাখানেকের বিরতিতে মেয়েটার জ্ঞান ফিরল। তারপর মেয়েটা উঠে তাড়াহুড়ো করে বসে আশেপাশে তাকাতেই ঈশান ওর দিকে এগিয়ে এসে বলতে আরম্ভ করে, রিল্যাক্স রিল্যাক্স, এত ভয় পেতে হবে না। আমি খারাপ কেউ না, আপনি ভয় পাবেন না। ওরা কেউ আসেনি আপনার পেছনে, আমি আপনাকে হসপিটালে নিয়ে এসেছিলাম। মেয়েটা জড়সড় হয়ে ওর দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল। এরই মাঝখানে নার্স সব ঘটনা বললেও সব শোনার পর মেয়েটার দিকে ফ্যাল করে তাকিয়ে রইল। ঈশান নিজের ফোনটা বের করে মেয়েটার দিকে দিয়ে বলতে আরম্ভ করে, নিন, বাসায় কল করুন। আপনার ফোন কিংবা পার্স কিছুই পাওয়া যায়নি, আপনাকে শুধু পেয়েছিলাম। আর এতক্ষণ আপনার জ্ঞান ফেরার অপেক্ষা করছিলাম। এখন বাসায় ফোন করে জানান যে আপনি হসপিটালে আছেন, না হলে বাসার লোকজন টেনশন করবে। মেয়েটা কিছুক্ষণ ফোনের দিকে ফ্যাল করে তাকিয়ে রইল। ঈশান একটু জোর গলায় বলতেই মেয়েটা তাড়াহুড়ো করে ফোনটা নিল আর বাসায় ফোন করে কাঁদো কাঁদো কণ্ঠে কী সব বলল। তারপরই হঠাৎ করে কলটা কেটে গেল। ঈশান ওর হাত থেকে ফোনটা নিয়ে দেখলো ব্যালেন্স শেষ। বিরক্তিতে ভ্রু কুঁচকে এলো ঈশানের। এখন আবার লোড দিতে হবে। তবে যতদূর করতে পারলো মেয়েটার পরিবারের সাথে কথা হয়েছে। ঈশান জিজ্ঞেস করলো, আচ্ছা, আপনার বাসা থেকে কেউ আসবে বলেছে? মেয়েটা মাথা নেড়ে হ্যাঁ উত্তর দিতেই ঈশান ওর থেকে দূরে বসে রইল। মেয়েটার সাথে কথা বলার চেষ্টা করলে যখন কোনো কথা বলল না, তখন ঈশান বাইরে এসে একটা জায়গায় বসে অপেক্ষা করতে লাগলো মেয়েটার বাসা থেকে কেউ আসে কিনা দেখার জন্য। আরও ঘন্টাখানেক বসে থাকতে আবারও কারো কথার শব্দ সামনের দিকে ফিরল। ঈশান, সামনে তাকিয়ে মিমি আর ওর আব্বু আম্মুকে দেখে অবাক হলো ঈশান। ছেলেটা উঠে দাঁড়িয়ে বলতে লাগলো, কি ব্যাপার, তুই এখানে কেন? আমার আপুর নাকি অ্যাক্সিডেন্ট হয়েছে, আর ফোন করে কান্নাকাটি করে বলল কতগুলো বাজে ছেলে নাকি ওকে ধাওয়া করেছিল, কেউ নাকি ওকে হসপিটালে নিয়ে এসেছে। আপু মানে? তোর আবার আপু আছে? হ্যাঁ সেটা আছে, কিন্তু কখনো তোকে বলা হয়নি। কোন মেয়েটা বলতো? ঈশান কথাটা বলেই মিমের হাত ধরে টানতে এবার ওই অচেনা মেয়েটার কেবিনে নিয়ে গেল। তারপর ওকে দেখিয়ে দিয়ে বলতে লাগলো, এই মেয়েটা কিনা? ঈশানের এমন দ্বারা কথা শুনেই মিম অবাক চোখে তাকালেও শেষ পর্যন্ত ঈশানী ওর বোনকে সেভ করেছে আর হসপিটালে এনেছে, এমন কিছু দেখেই মিমের চোখে পানি টলমল করতে লাগলো। মেয়েটা বসে আছে আধশোয়া হয়ে। এবার আব্বু আম্মু আর মিম এগিয়ে আসলো। মিম তাড়াহুড়ো করে গিয়ে আপুকে জড়িয়ে ধরে কেঁদে ফেললো। ঈশান এবার মিমের আব্বু আম্মুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আঙ্কেল আন্টি, আমি আপনাদের মেয়েকে রাস্তাতে কুড়িয়ে পেয়েছিলাম। হুটহাট করে বাইকের সামনে চলে আসে, তারপর কিছু বোঝে ওঠার আগেই সেন্সলেস হয়ে যায়। বুঝতে পেরেছিলাম ওনার সাথে বাজে কিছু হতে যাচ্ছিল, কেউ হয়তো তাড়া করছিল, তাই এমন করে দৌড়াচ্ছিল। তখনই হসপিটালে নিয়ে আসি। তোমাকে যে কি বলে ধন্যবাদ দেব বুঝতে পারছি না। মেয়েটার জেদের কারণে এরকম কিছু হলো আজকে। মানে? আসলে ইশিকা ওর ফ্রেন্ডের বিয়েতে গিয়েছিল। মেয়েটার বাড়িতে আবার শহরের বাইরের দিকে। ওদের আব্বুও বাসায় ছিল না, আর মিমও গিয়েছিল কলেজের দিকে। ওর বেস্ট ফ্রেন্ডের বিয়ে বলে জোর জবরদস্তি করে গিয়েছিল, কিন্তু আমরা বলেছিলাম সন্ধ্যার আগে ফিরে আসতে। যে রাস্তা দিয়ে গিয়েছিল সে রাস্তাটা খুব বেশি ভালো না, তাই হয়তো এরকম একটা বাজে পরিস্থিতির মধ্যে পড়েছিল। তোমাকে যে কি বলে ধন্যবাদ দিব সেই ভাষা জানা নেই বাবা। আজকে তুমি যে উপকার করলে সেটা আমি সারা জীবন মনে রাখবো। এগুলো বলতে হয় না আঙ্কেল, আপনার মেয়ে জায়গায় অন্য কেউ থাকলে আমি একই কাজই করতাম। তবে আপনাদের উচিত ছিল ওনার সাথে কাউকে পাঠানো কিংবা ওনাকে নিয়ে যাওয়া, তা না করে এমন করে একা ছাড়াটা উচিত হয়নি। যাই হোক, খেয়াল রাখবেন আপুর। ওনাকে দেখে যতদূর মনে হচ্ছে মিমের মতো অতটা চঞ্চল নয়। তবে যে এলাকা দিয়ে ওনাকে পাওয়া গেছে ওই এলাকাটা খুব বেশি একটা ভালো না। ওখানে কেন, শহরের কোথাও একা ছাড়বেন না। আপনাদের বড় মেয়েটাকে দেখে সহজ সরল মনে হচ্ছে। আর জানেন তো, এই শহরের মানুষগুলো সহজ সরল মানুষদেরই টার্গেট করে তাদের সাথে বাজে কিছু করার জন্য। যাই হোক, আমি আজকের মতো আসছি তাহলে।
ঈশান ফোনটা হাতে নিয়ে দেখলো সন্ধ্যা 8:30 মতো বেজে গেছে। আম্মু টেনশন করবে ভেবে ঈশান মিমকে উদ্দেশ্য করে বলতে লাগলো, তোরা যেতে পারবি নাকি আমি একটা গাড়ি ঠিক করে দেব? এবার মিম এগিয়ে আসলো। হঠাৎ করে আম্মুর সামনেই ঈশানকে এক পাশ থেকে জড়িয়ে ধরতে ঈশানও ওকে এক হাতে জড়িয়ে ধরে বলতে লাগলো, ঠুর পাগলি, এর মধ্যে এত ভয় পাওয়া লাগে? কিছু হতো না। আচ্ছা তোরা না হয় থাক, আমি গিয়ে দেখি ডক্টর কি বলে, তারপর যাস। আর যদি বেশি সমস্যা হয় আমাকে একবার কল করিস, আমি আবার আসবো। তারা প্রয়োজন হবে না, আমরা ডাক্তারের সাথে কথা বলে এসেছি আর গাড়িও নিয়ে এসেছি, আমরা চলে যেতে পারবো। মিমের সাথে কথা বলা শেষ করে ঈশান চলে গেল। অন্যদিকে মিমের বোন ঈশিকা, অর্থাৎ যে মেয়েটাকে ঈশান বাঁচিয়েছে, সে ফ্যাল করে ওর যাওয়ার দিকে তাকিয়ে রইল। বারবার মনে হচ্ছে আজকালকার দিনে এত ভালো ছেলেও আছে, কিন্তু ওর বোনকে জড়িয়ে ধরলো কেন ছেলেটা? তার মানে কি ওর বোনের সাথে ছেলেটার সম্পর্ক আছে? কথাগুলো ভাবতেই আরও মাথাটা কেমন ভন ভন করে ঘুরছে। ঈশিকাকে বাসায় নেওয়া হলেও মেয়েটার মনে একটা প্রশ্নই বারবার ঘুরপাক খেতে লাগলো। তার নিজেকে নিজেই প্রশ্ন করতে লাগলো, ওই ছেলেটাকে তখন ওর বোন জড়িয়ে ধরলো, তাহলে কি বোনের সাথে ওই ছেলের সম্পর্ক আছে? ঈশিকা কথাগুলো এক মনে ভাবছিল। এরই মাঝখানে মিম রুমে প্রবেশ করে আপুর পাশে এসে বসে। তারপর কাঁধের উপর হাত রাখতে ঈশিকা ওর দিকে তাকিয়ে মিম বলতে লাগলো, আপু কি এত ভাবছিস বলতো? না মানে, আসলে যে ছেলেটা বাঁচালো ও কে রে বোন? ওর নাম ঈশান আপু, ও আমার বেস্ট ফ্রেন্ড। কেন, তোর কি মনে হয়? আব্বু আম্মুর সামনে এমন করে জড়িয়ে ধরলি তাই বললাম। বেস্ট ফ্রেন্ডকে কেউ হাক করা যায় না? তাছাড়া এসব স্বাভাবিক। সবচেয়ে বড় কথা, আমার কলিজার টুকরা বোনটাকে বাঁচিয়েছে, ওকে তো একটা কিস করে দেয়াই উচিত ছিল, তাই না বলো? ছি, বেস্ট ফ্রেন্ডকে কেউ কিস করে? আমি তো এমনিতেই জিজ্ঞেস করলাম। আচ্ছা সত্যি করে বল না, ওর সাথে কি তোর কোনো সম্পর্ক আছে? তুই এত কিছু জানতে চাইছিস কেন? সত্যি করে বল তো, ওকে পছন্দ হয়েছে আপু? না, আমি শুনেছি যে বেস্ট ফ্রেন্ডের সাথে নাকি মানুষ সম্পর্কে জড়ায়, আর একটা ছেলে একটা মেয়ে নাকি কখনো ফ্রেন্ড হয়ে থাকতে পারে না, তাদের মাঝে কেউ না কেউ দুর্বল হবেই। মিথ্যে কথা, একদম মিথ্যে কথা। এরকম ফালতু কথা তোকে কে বলেছে শুনি? আমার আর ওর মাঝে কিচ্ছু নেই, যা আছে তা শুধু বন্ধুত্ব। আর বন্ধুত্বের মাঝে দুষ্টুমি থাকতেই পারে, আর ভালোবাসা থাকলে সেটা বন্ধুত্বের খাতিরেই। না হলে আমার যখন বয়ফ্রেন্ডের সাথে রিলেশন হলো, তখন ও দাঁড়িয়ে থেকে সম্পর্কটা করাতো না। আমি ওকে বারবার জিজ্ঞেস করেছিলাম ও আমাকে পছন্দ করে কিনা। ও বলল আমি নাকি ওকে পছন্দ করি। এসব নিয়ে মাঝে মধ্যে একটু তর্ক বিতর্ক হয়, তাই বলে এমন না যে আমরা দুজন দুজনকে পছন্দ করি। তুই এই ব্যাপারে টেনশন ফ্রি থাকতে পারিস। আরে শোন, যদি ওকে পছন্দই হয় তাহলে বলিস, আমি আব্বু আম্মুকে বলে তোদের বিয়ের ব্যবস্থা করে। বাজে কথা বলিস না, 2 দিন বাদে দেখা যাবে তুই ওকে বিয়ে করে বসে আছিস। আরে বাবা, না দেখিস তুই আমার বয়ফ্রেন্ড আছে, ও বলেছে ওর আব্বু আম্মুকে নিয়ে বাসায় আসবে। 2 দিন বাদেই মিমের বয়ফ্রেন্ড বাসা থেকে ওকে দেখতে আসলো। ঈশান ওদের বাসায় আসতেই মিম ওকে নিয়ে রুমে আসলো। আসতেই দেখলো ওর আপু বসে ফোন চালাচ্ছে। ঈশান এসে মেয়েটাকে যখনই আপু বলে ডাকলো, তখনই মেয়েটা চোখ বড় বড় করে তাকালো। ঈশান হেসে বলল, আসলে আপনি আমার থেকে সিনিয়র, তাই আপু বলে সম্বোধন করলাম। জি ভালো আছি, আপনি? এই তো আলহামদুলিল্লাহ। যাক, আপনি ভালো আছেন শুনে আমারও ভালো লাগলো। যাই হোক, এরপর থেকে কিন্তু একা একা কোথাও বেরোবেন না। আপনারা মেয়েরা হয়তো জানেন না, এই শহরের প্রতিটা অলিতে গলিতে কত শিয়াল কুকুর আর হিংস্র হায়নারা উৎপীড়িত আছে মেয়েদেরকে আক্রমণ করার জন্য। তাই একটু সেফলি চলাফেরা করার চেষ্টা করবেন। মেয়েটা মাথা নেড়ে হ্যাঁ সূচক উত্তর দিল। ঈশিকা ওর দিকে তাকাতে লজ্জা পাচ্ছে। মিমকে নিয়ে বেরিয়ে গেল মেয়েটা। এই ঘটনার 1 সপ্তাহ পরে সেদিন যখন ঈশানের ডাক পড়ল আবারও ঈশিকার বাসাতে, তখন ঈশান বাসা থেকে কলেজে আসলো মিমের সাথে দেখা করার জন্য। অবশ্য 2 দিন কলেজে আসা হয়নি, আর আসবেই বা কী করে? আবু ব্যবসায়ের জন্য একটু বাহিরের দিকে পাঠিয়েছিল কিনা, তার কালই ফিরেছে। আর আজকে কলেজে আসতে আবারও মিমের ফোন পেয়ে দৌড়ে আসতে হলো। যাই হোক, মেয়েটাকে খুব হাসি খুশি দেখে ঈশান বুঝতে পারলো কিছু তো একটা ঘটনা আছে। যখনই কিছু বলতে যাবে তখনই মিম বলতে আরম্ভ করে, কাল রাফিন ওর ফ্যামিলি নিয়ে আমার বাসায় গিয়েছিল। আব্বু আম্মুর সাথে কথা বলেছে, ওদের কোনো আপত্তি নেই।
দুই পরিবার মিলে ঠিক করেছে 1 সপ্তাহ বাদেই আমাদের বিয়ে হবে। না 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 সকিনা, এ হতে পারে না। তুমি আমাকে ছেড়ে অন্য কোথাও যেতে পারো না। রাগ তোর নাটক। আমি এত কষ্ট করে দুইজনের পরিবারকে এক জায়গায় করলাম, তারপর আবার রাফিনের আব্বু আম্মু আর আমার আব্বু আম্মুকে রাজি করালাম। এখন বলছিস এইরকম কিছু হয় না? তুই কি ভেবেছিস আমি এগুলো বলবো? তোর বিয়ে হবে, আপদ বিদয় হবে। ওই হারামজাদাটার গলায় ঝুলে পড়বি, আমি বেঁচে যাব। রাত দুপুরে উঠে বলবি না যে এটা চাই ওটা চাই সেটা প্রয়োজন, তাহলে আমি বেঁচে যাব। তোর বয়ফ্রেন্ড ওরকম একটা গাধা গরু ছিল, না হলে তোর মতো একটা মেয়েকে কে সামলাতো বলতো? যাক, তার মানে তুই আমাকে ভালোবাসিস না তো? কে? আমি? খেপেছিস? পাগল নাকি পেট খারাপ যে তোর মতো গাধিকে ভালোবাসে যাব? একদম ইনসাল্ট করবি না। উল্টো আপু তো সেই দিন বলল যে আমাদের মাঝে নাকি সম্পর্ক আছে। সম্পর্ক থাকতেই পারে, আর বারবার করে জিজ্ঞেস করছিল। কি জিজ্ঞেস করছিল? সে যাই হোক, এসব কথা রাখ। তোকে একটা কথা বলি, শোন। তুই আজকের পর থেকে আগে যেই রকম আমাকে কলেজে নিয়ে যেতি, নিয়ে আসতি, এখন থেকে আপুকে নিয়ে যাবি আর নিয়ে আসবি। আজ বাদে কাল তো আমার বিয়ে হয়ে যাবে। আমাদের ফ্রেন্ডশিপের দায়িত্বটা এখন থেকে আপুর ঘাড়ে দিয়ে দিলাম। তোকে সামলাবে আপু, আর তুই আপুকে সামলাবি। আমার কি মাথা খারাপ নাকি ওরকম একটা হাবাগোবা মেয়েকে? মিম চোখ গরম করে তাকাতেই ঈশান উঠে এসে মেয়েটাকে এক পাশ থেকে জড়িয়ে ধরল। তারপর বলতে লাগলো, আমি এমন করে বলতে চাইনি দোস্ত। আসলে তোর আপু আমার সিনিয়র, তার ওপর তোর সাথে আমার ফ্রেন্ডশিপ ছিল। ছোট বোনের ফ্রেন্ডের সাথে শেষে কিনা তোর আপু ঘুরে বেড়াবে আর যখন তখন যেখানে সেখানে যাবে, এটা কি করে সম্ভব হয় বলতো? তুই এগুলো বলতে পারিস, কিন্তু তোর আপুকে জিজ্ঞেস করে দেখিস দ্বিতীয়বার আমার সাথে যাওয়ার মতো কোনো ইচ্ছা আছে কিনা। উনি এগুলো পারবেন? লজ্জা পাবে না? তাই বলছিলাম আর কি। পেলে পাবে, প্রথম প্রথম একটু লজ্জা পাবে। আর যদি লজ্জায় পড়ে কিংবা দুজনে বারবার দেখা হওয়ার পরে প্রেম ভালোবাসা হয়, তাহলে তো হলোই। আমার আপুকে আমি ভালো একটা জায়গায় বউ করে পাঠাতে পারবো। আমাদের রেখে শেষে কিনা ঈশানকে তোর পছন্দ হলো। ও পারবে তোর বোনকে পটাতে? জীবনেও পারবে না। তুই আমার উপর দায়িত্ব দিয়ে দেখ, আমি ঠিক কায়দা করে তোর বোনকে পটিয়ে ফেলবো। হ্যাঁ, তোদের তো খালি এসব কথাই মাথায় ঘোরাঘুরি করে। এখন শোন, আমি তোদের জন্য বিয়ের কার্ড নিয়ে এসেছি। তোরা কিন্তু প্রথম থেকেই থাকবি, আর সব দায়িত্ব তোদেরই পালন করতে হবে। আমার কোনো ভাই নেই, জানিস তো। তোদেরই ভাইয়ের মতো দেখে আসছি, তাই তোরা কিন্তু দায়িত্ব নিয়ে আমার বিয়েটা উঠিয়ে দিবি। সে ঠিক আছে। দুদিন পর থেকে ঈশানের কলেজে যাওয়া বন্ধ হলো, কারণ মিম ওদের বাসায় ডাকলো। ঈশান বন্ধুদের নিয়ে যেতেই খেয়াল করলো বেশ কিছু কার্ড সেখানে রাখা। ঈশান ভিতরে প্রবেশ করতেই মিম এসে বলতে লাগলো, শোন, আমি আম্মুকে নিয়ে একটু জুয়েলারি শপে যাচ্ছি, আর তুই আপুকে নিয়ে একটু আমাদের রিলেটিভদের বাসাগুলো ঘুরে আয়। হাতে অনেক কাজ, এখন উপায় না পেয়ে এরকম কিছু করতে হচ্ছে। আব্বু বিজনেসের জন্য একটু বাইরে গেছে, আজকেই শেষ করবে সব। এখন যদি ইনভাইট না করা হয়, সবাই দেরি করে হয়েছে বলে আসতেও চাইবে না। ঠিক আছে, কিন্তু আপু কি আমার সাথে যেতে রাজি হবে? আম্মু, হ্যাঁ বাবা যাবে। ওকে, আমি বলে দিচ্ছি। ইশিকা মামুনি, তুমি ঈশানের সাথে যাও। দেখো, এখন এসব ভাবার সময় না। আর ঈশান তোমার ছোট ভাইয়ের মতো, তোমার বোনের ফ্রেন্ড। হ্যাঁ। মেয়েটা চুপ করে রইল। তারপর ঈশান ওর বন্ধুদের নিয়ে বাহিরে আসতেই ঈশান একজনকে উদ্দেশ্য করে বলল, তোরা এক কাজ কর, আন্টি আর মিমের সাথে যা। এত লোকজন আমার সাথে আসতে হবে না। তোরা জুয়েলারি শপে যাচ্ছিস, দেখে শুনে যাস। ঈশানের বন্ধু দুটো চলে গেলে ঈশান বাইক স্টার্ট করলো। ঈশিকা মেয়েটা এসে বাইকে উঠে বসে তারপর কাঁধের উপর হাত রাখলে ঈশান বাইক চালাতে আরম্ভ করলো। মেয়েটা কোনো কথা বলছে না দেখে ঈশান বেশ খানিকটা স্বাভাবিকভাবেই বলতে লাগলো, আচ্ছা আপু, আপনি কি সবসময় এরকম চুপচাপই থাকেন? একটু তো কথা বলতে পারেন। আমি আপনার বোনের ফ্রেন্ড, ভয় নেই। আমি আপনাকে প্রেমের প্রস্তাব কিংবা এমন কোনোভাবে বিব্রত করব না যার জন্য দ্বিতীয়বার আমার মুখটা আপনি ধর্ষণ করতে চান না। ছেলেটার কথাতে হয়তো ঈশিকা কিছুটা ইনসাল্ট ফিল করলো, তাই বেশ খানিকটা বিরক্তি নিয়ে বলতে লাগলো, না মানে আসলে তেমন করে কোনো ছেলের সাথে কথা বলা হয় না। তারপর সেদিন আপনার সাথে প্রথমবার দেখা। কিন্তু এরপর থেকে তো রোজ আমাদের দেখা হবে। মানে? আপনার বোনের করা নির্দেশ আছে, ও চলে যাওয়ার পর থেকে যেন আপনাকে কলেজে নিয়ে যাই, নিয়ে আসি। আর যখন যেটা প্রয়োজন হয় আপনি আমাকে কল করবেন, আমি আপনাকে হেল্প করব। তাই আর কি, এমন করে বললাম।
এখন আমি জানি না আপনি এগুলো করবেন কি না, আর আপনার বয়ফ্রেন্ড এগুলো মানবে কি না। তবে বয়ফ্রেন্ড থাকতে যে আপনার প্রয়োজন হবে না সেটা আমি খুব ভালো করে জানি। আপনাকে কে বললো আমার বয়ফ্রেন্ড আছে? নেই নাকি আমাকে বলবেন না? আপনার কি মনে হয় আপনাকে বললে আপনি আমার বয়ফ্রেন্ডকে নিয়ে যাবেন নাকি অন্য কোথাও বিয়ে দিয়ে দেবেন? আসলে এত সুন্দর একটা মেয়ের বয়ফ্রেন্ড নেই সেটা ভাবতে অবাক লাগছে। আজকালকার এইসব নোংরা ভালোবাসার প্রতি আমার বিশ্বাস নেই, তাই আমি এইসব প্রেম ভালোবাসায় জড়াইনি। যাক, ভালো লাগলো কথাটা শুনে। তাহলে সরাসরি বিয়ে করে ফেলবেন। তবে মিমের কপালটা ভালো যে ছেলেটার সাথে বিয়ে হচ্ছে। ও খুব ভালো একজন ছেলে। মিম যখন বলেছিল এই ছেলে ওর পেছনে ঘুরছে, ওকে প্রপোজ করছে, তখন আমি খোঁজখবর নিয়েছিলাম। বারণ তো করতে পারতাম না, তবে ফ্রেন্ডের জন্য এইটুকু খোঁজখবর নিয়ে তারপর ওকে জানালাম সবটা ঠিকঠাক আছে। তখনই রিলেশনে জড়ালো। আর আপনি? আমি মানে বুঝলাম না। মানে বলছিলাম কি আপনার কোনো সম্পর্ক নেই? না, নেই। একটু দুষ্টু স্বভাবের, ওই জন্য কেউ ভালোবাসা যায় না। আর যে মেয়েদের পছন্দ করি হয় তাদের বিয়ে হয়ে যায়, আর না হয় অন্য কারোর সাথে সম্পর্ক থাকে আগে থেকেই। আর তাই আর কি তেমন করে কিছু করা হয়ে ওঠে না। আর আমি আব্বা আম্মুর দ্বিতীয় সন্তান হলেও একমাত্র ছেলে, তাই প্রেম ভালোবাসা করে বিয়ে করা কিংবা পালিয়ে গিয়ে এসবের মধ্যে আমার কোনো ইন্টারেস্ট নেই। আব্বু আম্মু না চাইতেও অনেক স্বাধীনতা দিয়েছে, তাই আর কি চাইছি না ওদের স্বাধীনতাটাকে হস্তক্ষেপ করতে, ওদের মনে কষ্ট দিয়ে এরকম কিছু করতে। যখন যেখানে বলবে বিয়ে করে নিব। কারণ বিয়েটা শুধু একটা মনের সাথে মানুষের সাথে একটা মানুষের মিল নয়, দুটো মানুষের মনের মিল, পরিবারের মিল। আর আমার পরিবারের সাথে যেখানে সেখানে ওকে থাকতে হবে, সেখানে এগুলো তো অবশ্যই দরকার আছে। ঈশিকা মুগ্ধ নয়নে ঈশানের কথাগুলো শুনল, যেটা লুকিং গ্লাসে ঈশান স্পষ্ট দেখতে পেল। দুজনেই বেশ কয়েকটা বাড়ি ঘুরে তারপর ইনভাইট করলো। আস্তে আস্তে বিকেল হয়ে গেল। এরই মাঝে মিম একবার কল করলে ঈশান ফোন রিসিভ করে ওর বোনের হাতে ধরিয়ে দিয়েছে। ওর বোন কথা বলেছে। ঈশান এসে বাসার সামনে ঈশিকাকে নামিয়ে দিতেই মেয়েটা বলতে লাগলো। ঈশান চলে যেতেই না, অনেক লেট হয়ে গেছে, বাসায় যেতে হবে, বাসায় আম্মু আর বোন আছে। ঈশান চলে যেতে ঈশিকাও ভিতরে আসলো। এসে ওর বোন আর আম্মুর সাথে কথা বলতে লাগলো। ওই ঘটনার পর দিনই ঈশান মিমের আব্বু আম্মু আর মিমের সাথে শপিং মলের উদ্দেশ্যে বেরোনো হলে এসে ঈশিকাকে দেখতে পেল না। জিজ্ঞেস করলে জানতে পারলো কলেজে গিয়েছে। তখন ঈশান মিম বলতে লাগলো, আমি কলেজের ঠিকানা দিচ্ছি, ওখানে গিয়ে আপুকে পিক করে নিয়ে আয়। আপু একা আসতে ভয় পাবে, তাছাড়া ওই রাস্তা দিয়ে তেমন রিক্সাও পাওয়া যায় না, আসবে কি করে? বারবার আমাকে পাঠাচ্ছিস, তোর বোনের খারাপ লাগবে না আমার সাথে আসতে? আর যদি তার বয়ফ্রেন্ড এগুলো... তোর কি মনে হয় আমার আপুর বয়ফ্রেন্ড আছে? মোটেও না। তাছাড়া আপুর খারাপ কেন লাগবে? কাল তো বললো যে তুই নাকি অনেক ভালো ছেলে, বেশ স্বাভাবিকভাবে কথা বলেছিস। আপু ভালো লেগেছে তোর কথাবার্তা। তাহলে আর কি, বোনের বিয়ে দিয়ে ফেল আমার সাথে। মিম একটু শয়তানি মার্কা হাসি দিয়ে ওকে একটা ঘুষি মারল। ঈশান ঠিকানা নিয়ে চলে আসলো। আধা ঘন্টার মধ্যে এসে কলেজের সামনে বাইকে বসে চাবি ঘোরাতে লাগলো। একটু বাদেই কলেজের বেল পড়তেই সব স্টুডেন্ট বেরোতে লাগলো। একদম সবার শেষে ঈশিকা বেরোলো। ঈশানকে দাঁড়িয়ে থাকতে দেখে মেয়েটা এসে সামনে দাঁড়ালো। ঈশান একবার পা থেকে মাথা অবধি দেখে খেয়াল করলো মেয়েটাকে আজও বেশ সুন্দর লাগছে। তবে আজকে কী সব ড্রেস পরেছে, ওই পাকিস্তানি না কি জানি, তবে বেশ ঢিলে ঢালা, আবার হিসাবও করেছে, তাতেই সুন্দর লাগছে দেখতে। ঈশান বাইকটা স্টার্ট করে তারপর বলতে লাগলো, তাহলে এবার যাওয়া যাক। মেয়েটার আগের দিনের মতো উঠে বসে, তবে আজকে কাঁধে হাত রাখেনি, তার বদলে একদম এক হাত কোমর জড়িয়ে ধরল। ঈশান অবাক হলেও তেমন কিছু জিজ্ঞেস করলো না, হয়তো ভয় পাই। ঈশান একটু শর্টকাট রাস্তা দিয়ে আসতে গিয়ে বুঝতে পারলো কেন মেয়েটা ওকে জড়িয়ে ধরে রেখেছে। কারণ মাঝে মাঝেই স্পিড ব্রেকার, যেগুলোর কারণে বাইকটা বারবার করে ব্রেক কষতে হচ্ছে। ঈশান মিনিট 25 সময় নিয়ে একদম বাইকটা এনে দাঁড় করালো শপিং মলের সামনে। তারপর মেয়েটাকে নিয়ে উপরে গিয়ে মিমকে কল করতেই জানতে পারলো ওরা দ্বিতীয় তলায় আছে। ওরা শপিং করতে লাগলো। ঈশান একটা জায়গায় ফোন চালাচ্ছে আর বারবার মিম ওকে এটা ওটা জিজ্ঞেস করছে, কিন্তু ছেলেটা একটাবারও খেয়াল করেনি মিমের বড় বোন ওর দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে।
আর মনে হচ্ছে এই মুহূর্তে যদি ঈশান ওর দিকে তাকায় তাহলে মেয়েটা অনেক ভয় পেয়ে যাবে, আবার হয়তো বা ক্ষতি হবে। সবার শপিং করতে গিয়ে অনেক সময় লাগলো, তবে শপিং শেষের দিকে ঈশিকা বারবার একটা শাড়ি চুজ করার চেষ্টা করছিল। তখন ঈশান বুঝতে পেরে এসে মেয়েটাকে একটা কালো শাড়ি চুজ করে দিল। মেয়েটা মুচকি হেসে ট্রায়াল রুমে চলে গেল। কোনো রকমে একটু পড়ার চেষ্টা করে তারপর ফিরে এসে ঈশানের সামনে দাঁড়াতেই ছেলেটা ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল। মেয়েটাকে অসাধারণ লাগছে। এই অবস্থাতে হয়তো ওর বউ হলে এতক্ষণে জড়িয়ে ধরতো, আর না হলে আদর করে দিত। কথাগুলো ভেবেই সামনে মাথাটা একটু নিচু করে বিড়বিড় করে বলতে লাগলো, কন্ট্রোল ঈশান, কন্ট্রোল। এটা তোর বান্ধবীর পরবন, এসব কখনো হয় না। এই ঘটনার পরে ঈশান প্রতিটা দিন মিমের বাসায় গেলেও তারপর থেকে আর ঈশিকা ওর সামনে বেশি আসতো না। মেয়েটা কেমন করে যেন ওর দিকে তাকিয়ে থাকে, আর যখনই দেখা হয় তখনই কেমন লজ্জা পায়। বিয়ের আগের দিন ঈশিকাকে ঈশানের সাথে পাঠানো হলো জুয়েলারি শপে, কারণ গহনার অর্ডার করা হয়েছিল সেগুলোর ডিজাইনের মাপ অনুযায়ী বানাতেও সময় লেগে গেছে। ওরা দুজনে বেরিয়ে পড়ে, আর রাস্তায় জ্যাম থাকার কারণে দুজনে বাইকে বসেছিল। ঈশিকা মেয়েটা ঈশানকে অনেকবার অনেক প্রশ্নই জিজ্ঞেস করছিল, কোথায় থাকে, কি করে, এসব আর কি। ঈশান যতদূর পেরেছে মেয়েটা ততটাও বেশি কথা বলে না, তবে প্রয়োজনে বলে। ওরা দুজন এসে শপিং মল থেকে অর্নামেন্টসগুলো নিয়ে তারপর পেমেন্ট পরিশোধ করে মেয়েটাকে নিয়ে বেরোলো। ঈশিকা ভয় পাচ্ছে ঈশান বুঝতে পেরে বলতে লাগলো, ভয় পাওয়ার কিছুই নেই, স্বাভাবিকভাবে থাকুন। আর এমনভাবে ভয় পাচ্ছেন যদি কেউ টের পায় তাহলে সমস্যাটা আরও বেশি হবে। আমি বুঝতে পারছি যে এতগুলো গহনা নিয়ে যাওয়া আপনার পক্ষে কঠিন হয়ে যাচ্ছে, তবে বাইক পর্যন্ত যেতে হবে, তারপর আমরা বাসায় চলে যাব, আর সমস্যা হবে। ঈশিকা তারপরও ভয় পাচ্ছে। ঈশান তখনই মেয়েটার একটা হাত খুব শক্ত করে ধরল। ঈশিকা সাথে সাথেই সেদিকে তাকালো। ঈশান আর বেশিক্ষণ দেরি করে না, মেয়েটাকে টানতে টানতে নিয়ে বাইকের কাছে এসে স্টার্ট করে উঠে বসতে বলল। মেয়েটা ওকে পিছন থেকে জড়িয়ে ধরলো এক হাতে। আধা ঘন্টার মধ্যে বাসায় আসলো। এসে তারপর সব কিছু জানালো, আর সব কিছু ঠিকঠাক আছে দেখে ঈশান যখনই চলে যেতে নিবে তখনই ঈশিকা বলতে আরম্ভ করলো। কি হলো? মেয়েটার এমন ধারা কথাতে ঈশান পিছন ফিরতেই দেখলো ঈশিকা ওর দিকে তাকিয়ে আসছে। শুনুন, প্রতিদিনই বাসায় আসেন, কিছু না কিছু কাজ করেন, আজকে অন্তত একটু দেরি করুন। আমি আপনার জন্য নাস্তার ব্যবস্থা করেছি, খেয়ে তারপর না হয় যাবেন। আজ না, অন্যদিন যাব। আপনাদের বাসায় কাজের প্রেশার, আবার বোনের বিয়ে, মিমের কোনো কথা আমি ফেলতে পারি না। ওর কথা আমি আগা করে রাখার চেষ্টা করি, আর একমাত্র বান্ধবীর বিয়ে হয়ে যাচ্ছে, না আসলে মন খারাপ করবে তাই আসা। আপনি থাকুন, বোনের খেয়াল রাখবেন আর সাবধানে থাকবেন। ছেলেটা কথাগুলো বলে বেরিয়ে যেতে ঈশিকা ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল। এত ভালো একটা ছেলেকে আজকাল পাওয়াই যায় না। অন্য কোনো ছেলে হলে হয়তো এতদিনের সুযোগ নিতে ওকে প্রেম ভালোবাসার কথা বলতো, ওর নাম্বারটা পর্যন্ত চাইতো, কিন্তু তেমন কিছুই হলো না। তো বিয়ের দিন সকাল থেকে ঈশান ঈশিকার বাসাতেই ছিল। অবশ্য বাসায় যাবে না বলে এক সেট ড্রেস নিয়ে এসেছিল বিয়েতে পরার জন্য। ঈশিকাদের বাসাতেই শাওয়ার নিয়ে তারপর কোনো রকমে রেডি হয়ে নিল। বন্ধুরা ঈশানের সাথে সব কাজ সম্পন্ন করলো। তারপর সন্ধ্যার মুখে বর আসতেই বিয়েটা সম্পন্ন হলো। যাওয়ার সময় মিম কান্নাকাটি করলে ঈশান ওকে অনেকক্ষণ বোঝালো, কারণ শেষে যখন ওর বোনকে জড়িয়ে ধরে মিম প্রচুর পরিমাণে কান্না করলো তখন ঈশান দূরে মুখে হাত দিয়ে দাঁড়িয়েছিল। মিম চলে যাওয়ার সময় মনে হলো সবার সাথে কথা বললেও ঈশানের সাথে কথা বলা হয়নি। ছেলেটা আবারও অভিমান করবে কি না। মিম এগিয়ে এসে এবার ঈশানের সামনে দাঁড়ালো, তারপর চোখের পানি মুছে দিয়ে বলতে লাগলো, এই কদিন তোকে একটু জ্বালালাম, এরপর থেকে আর তেমন করে দেখা হবে না। বাড়িটা অনেক দূরে, আর তার উপরে আবার কলেজ থেকেও ট্রান্সফার নিয়েছি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে বাসায় তেমন করে আসা যাওয়া হবে না। তাই বলছিলাম কি, তুই যদি কিছু মনে না করিস তাহলে আপুকে এখন থেকে একটু কলেজে নিয়ে যাস আর দিয়ে যাস। আমি ওকে বলে রেখেছি, ওর যখন যেটা প্রয়োজন তোকে বলবে। প্লিজ তুই মন খারাপ করিস না এটা নিয়ে, আর অন্যরকম কিছু ভাবিস না। আমি তোকে এই জন্যেই বলছি, তুই তো দেখেছিস আপু ঠিক কতটা সহজ সরল। আপুর পক্ষে সম্ভব না এত বড় একটা কঠিন শহরে একা বেরিয়ে সেখান থেকে বারবার ফিরে আসা। তুই তো সেই দিন আপুকে নিজের হাতে বাঁচিয়েছিস, না হলে যে কি হতো।
দোস্ত, আমি রিকোয়েস্ট করছি তুই একটু আপুকে দেখে রাখিস। আমি জানি তোর কষ্ট হবে আর সমস্যাও হবে। আচ্ছা ঠিক আছে, আমি ট্রাই করব, তুই টেনশন করিস না। কিন্তু বারবার করে তুই কি আমাকে ফোন করে সবটা বলবি? তুই শ্বশুরবাড়িতে ব্যস্ত থাকবি, তোর আপুকে ফোন করতে বলিস, তার যখন প্রয়োজন তখন যেন আমাকে ডাকে। ঈশান কথাটা ঈশিকার দিকে তাকিয়ে বলেছিল। কে জানতো এই কথার পর থেকেই ওর জীবনে সব কিছু পাল্টে যাওয়ার চেষ্টা করবে। পরদিন ঈশিকার পরিবার আর আত্মীয় স্বজনদের সাথে মিমের বাসায় যায়। মিমের শ্বশুর বাড়িতে যাওয়ার পর ঈশিকা মেয়েটাকে ঈশান চোখে চোখে রাখতে আরম্ভ করে, কারণ অনেকগুলো ছেলে আসার পর থেকেই ওর পিছনে লেগেছিল। ঈশান একটু চোখের আড়াল হলো, একটু ওয়াশরুমে গিয়েছিল, ঠিক তখনই কতগুলো ছেলে ওর পিছনে পড়ে একটা ছেলে ঈশিকার গায়ে হাত পর্যন্ত দিতে যাচ্ছিল। মেয়েটাকে শাড়িকে পরতে বলেছিল, কোমরটা দেখা যাচ্ছে। বারবার ছেলেগুলো ওর দিকে কুদৃষ্টিতে তাকাচ্ছে, তার উপর একটা ছেলে তো কোমরে হাত দিয়েই ফেলেছিল। ঈশান ঠিক তখনই গিয়ে হাতটা ধরে ফেলে, তারপর ছেলেটার হাতটা মুচড়ে ধরে কষিয়ে বাঁ হাত দিয়ে গালে একটা থাপ্পড় মারল। ঈশিকা চমকে যায়। তখন ঈশান ছেলেটাকে আরও কয়েকটা দিতে ঈশানের বন্ধুরা এসে ওকে সেখান থেকে নিয়ে যায়। ঈশান ঈশিকার হাত ধরে টানতে টানতে এক সাইডে নিয়ে আসে, তারপর এসে খানিকটা রাগী কণ্ঠে বলতে আরম্ভ করে, কি সমস্যা আপনার? শাড়ি পরে এখানে কেন আসতে হলো? বোরখা পরতে পারেন না নাকি? নাকি আপনাকে বোরখা বলে খুব বেশি খারাপ লাগবে? ছেলেদের শরীর দেখে বেড়াতে খুব বেশি ভালো লাগে আপনার, না? আপনাকে বারবার করে বলেছিলাম না যে নিজেকে সেফলি রাখতে? ঈশান একটা ধমক দিতে ঈশিকার মেয়েটা কেঁপে উঠল। তখন ঈশানের বন্ধুরা ওকে বারণ করলো। মেয়েটার এক মুহূর্ত দেরি করলো না, ওর কাজিনদের সাথে পুরো সময়টা বেড়াতে লাগলো। ঈশান পুরো রাস্তায় জুড়ে ভেবেছে মেয়েটার সাথে একটু বেশি সিন ক্রিয়েট করে ফেললো কিনা, মেয়েটা ওর সাথে কথা বলবে কিনা। তবে কে জানে কি বলবে না বলবে, ওর তো গার্লফ্রেন্ড হয় না ঈশিকা। তাহলে ঈশান বড় আপুর মতোই সব সময় আশেপাশে থাকে, কিন্তু কেমন জানি একটা টান অনুভব করে সব সময়। একটা নতুন অনুভূতির সাথে কেমন পরিচিত হচ্ছে বলে মনে হচ্ছে। তবে যাই হোক, সেদিন রাতে একটা নাম্বার থেকে ফোন আসলো। রিসিভ করতে ওপাশ থেকে বলতে লাগলো, শুনুন, আপনি আমার বয়ফ্রেন্ড কিংবা হাজব্যান্ড নন যে সব সময় আমাকে এইরকম করে ট্রিট করবেন। আপনাকে আমি ভালোভাবে বলে দিচ্ছি, আপনি আর আমাকে এইসব আজে বাজে কথা বলবেন না। আপনার কি অধিকার আছে আমাকে এইসব বলার? আপনার সাহস হয় কি করে আমার শরীর নিয়ে এত বাজে কথা বলার? ঈশান প্রথমে বুঝতে না পারলেও পরবর্তীতে বুঝতে পারলো যে ঈশিকা কল করেছে। ঈশান একবার নাম্বারটা দেখে তারপর কিছুক্ষণ চুপ করে থেকে যখনই সরি বলতে যাবে তার আগে মেয়েটা ফুপিয়ে কেঁদে উঠল। তখন ঈশান বলতে লাগলো, আচ্ছা সরি আপু, আর কখনো এরকম করে বলবো না। আসলে তখন ছেলেগুলো এরকম করে আপনার গায়ে হাত দিতে চাচ্ছিল, তাই ভুল করে বলে ফেলেছি। আমি জানতাম না আমার অধিকার নেই এসব বলার। আপনি নিশ্চিন্ত থাকুন, এরপর থেকে না মিম আর আমাকে আপনার কোনো কাজের জন্য ডাকবে, আর না আপনি আমার সাথে কোথাও যাবেন। ঈশান কথাগুলো বলেই কলটা কেটে দিল। তখন নিজেরই খারাপ লাগছে, মেয়েটা ওকে ওরকম করে বলল। এই ঘটনার 7 দিন বাদে ঈশানকে মিমের আম্মু কল করলো। রিসিভ করতে ওপাশ থেকে ভদ্রমহিলা বলতে লাগলো, ঈশান বাবা, কোথায় তুমি? একটু বাসায় আসো আমাদের। আসলে ঈশিকা আজকে কলেজে গেছে হঠাৎ করে, বললাম বারবার করে আজকে যেতে হবে না। আর আজকে রাস্তায় কিসব গন্ডগোল হচ্ছে, সেজন্য আসতে ভয় পাচ্ছে। এখন কি করব বুঝতে পারছি না। তুমি কি ওকে একটু বাসায় পৌঁছে দেবে? একে তো বান্ধবীর আম্মু একদম ওকে ছেলের মতোই ভালোবাসে, তার উপর আবার এমন করে রিকোয়েস্ট করলো, তাই ঈশান কথাটা আর ফেলতে পারলো না। হ্যাঁ বলে দিয়ে কলটা কেটে দিল। ঈশান আরেকটা বন্ধুকে নিয়ে গেল, দুজনেই বাইক নিয়ে গিয়েছে। ঈশান বাইক নিয়ে দাঁড়িয়ে রইল। মিনিট 15 পরে ঈশিকা মেয়েটা বেরিয়ে এসে ওর সামনে দাঁড়ালে তখন ঈশান মাথা নিচু করে রইল, একটাবারের জন্য মেয়েটার দিকে তাকালো না। তখন ঈশান ওর বন্ধু মেহেদিকে উদ্দেশ্য করে বলতে লাগলো, তুই আপুকে তোর বাইকে নিয়ে আয়, আমি ফলো করছি তোদের। ঈশান কথাটা বলে বাইকটা স্টার্ট করতে ঈশিকা বাচ্চাদের মতো গাল ফুলিয়ে বলল, আমি ওনার সাথে যাবো না, আপনার সাথে যাব। কিন্তু আমি আমার বাইকে কোনো মেয়েকে ওঠাতে চাচ্ছি না, কারণ আমার মুখে কখনো ভালো কথা আসে না, যে কোনো সময় বাজে কথা বের হতে পারে।
ঈশান বাইকটা স্টার্ট করতেই ঈশিকা নিজে থেকে ঈশানের পিছনে উঠে বসলো। তারপর এক হাতে কোমর জড়িয়ে ধরতেই ঈশান কিছুক্ষণ অবাক চোখে তাকিয়ে রইল। ঈশিকা কিছু বলার আগেই মেহেদি বিষয়টা বুঝতে পেরে বলল, বুঝেছে, সেই দিনের বিষয়টা নিয়ে ঝামেলা হওয়ার পর থেকেই রাগ করে আছিস দুজনেই। এখন রাগ করে না করে আপুকে নিয়ে যা। আমি এত কাজ ফেলে আসলাম, তোরা যা, আমি বাসায় যাচ্ছি। মেহেদি চলে যেতেই ঈশান বাইকটা স্টার্ট করে তারপর যেতে লাগলো। ছেলেটা আজকে কোনো কথা বলছিল না, গাল ফুলিয়ে রেখেছে। ঈশানের মুখটা কালো। ঈশিকা বিষয়টা বুঝতে পেরে এবার ঈশানের কানের কাছে একটু মুখটা এগিয়ে এনে বলতে লাগলো। সরি। ঈশান কোনো কথা বলল না। মেয়েটা আবারও বাচ্চাদের মতো করে বলল, আমি সরি ঈশান। কি জন্য? আসলে আমি সেদিন অমন করে বলতে চাইনি, রাগের মাথায় বলে ফেলেছিলাম। কিন্তু পরে বুঝতে পারলাম যে তুমি আমার ভালোবাসার জন্যই বলেছিলে এমন কথা। বোঝার জন্য অসংখ্য ধন্যবাদ। এখন চুপচাপ বসে থাকুন। মেয়েটা আরও কিছু বলার জন্য হাঁসফাঁস করতে লাগলো, কিন্তু ঈশান ওকে কিছু বলতেই দিল না। বাসার সামনে এসে নামিয়ে দিয়ে চলে গেল। ওদিনের পর থেকে প্রায় ঈশান ঈশিকাকে আনতে যেতে হয়, আবার দিয়েও আসতে হয়। ঈশিকা ঈশানের সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু ঈশান কোনো কথা বলে না। ছেলেটা এখন চুপ করে থাকে আর এড়িয়ে যাওয়ার চেষ্টা করে। শেষে এক সপ্তাহ চেষ্টা করেও যখন ঈশিকা তেমন করে কোনো কথা বলতে পারল না, সপ্তম দিনের মাথায় সেদিন রাতে ফোন করে ঈশানের সাথে কথা বলার চেষ্টা করলেও ছেলেটা তখন চুপ করে আছে দেখে ঈশান বলতে লাগলো, সাধারণ একটা ঘটনার জন্য এতবার সরি বলতে হয়, তারপরেও কথা বলতেছো না কেন? ঈশানের মনে হতে লাগলো মেয়েটা একটু বেশি বেশি জোর করছে কথা বলার জন্য। ওর প্রতি দুর্বল হয়ে পড়ল কি না। তারপর প্রতিনিয়ত দেখছে মেয়েটা ওর সাথে কথা বলার চেষ্টা করে, ওকে নিজে থেকেই কল করে। আবার যখন কলেজে যায় তখন ডাকবে, বাসায় আসবে তখন ডাকবে। এসব আবার ঈশানের বোন একটু সন্দেহ করেছে যে কারোর সাথে সম্পর্কে জড়িয়েছে কিনা। অন্যদিকে ঈশিকা আজকাল ঈশানের প্রতি দুর্বলতা কাজ করছে, ওর থেকে দূরে থাকার চেষ্টা করে, কিন্তু মেয়েটা ততবারই ওকে কাছে টেনে নিচ্ছে। ঈশান এড়িয়ে যাওয়ার চেষ্টা করলো। এমন করেই আরও কিছুদিন কাটলো। তবে ঈশান নিজের মতো করে এগিয়ে যাওয়ার চেষ্টা করে শেষে 2 মাসের মাথায় সেদিন ঈশিকা ছেলেটাকে একটা জায়গায় ডাকলো। ঈশান জানে না কেন ডেকেছে, তবে এখন মেয়েটার সাথে কথা বললে ও আগের মতো বলে না, আর ওর যা খুশি তাই করে। ঈশান কখনো বলে না এটা করলেন কেন, ওটা করলেন কেন। সেদিন 2 মাসের মাথায় ঈশিকা ঈশানকে কল করে একটা জায়গায় ডাকে। ছেলেটা আসার পর দেখে মেয়েটা একাই বসে আছে। ঈশান এসে পাশে দাঁড়াতেই ওকে বসার জন্য বললে ঈশান ঈশিকার থেকে দূরত্ব বজায় রেখে বসে। তারপর কিছুক্ষণ তাকিয়ে থেকে জিজ্ঞেস করে, কী জন্য রাখলেন এখানে? বারবার কাজ বাদ দিয়ে আমি আসতে পারবো না। কি হয়েছে সেটা বলুন। আর সবচেয়ে বড় কথা, যদি বেশি সমস্যা হয় তাহলে বাবা মাকে বলুন বিয়ে দিয়ে দিতে, তারপর হাজব্যান্ডের সাথে ঘোরাফেরা করুন। ঈশিকা অসহায় চোখে তাকালে ঈশান কিছুক্ষণ চুপ করে থেকে তারপর আবারও কিছু বলার আগে মেয়েটা বলতে লাগলো, বাসা থেকে বিয়ের জন্য চাপ দিচ্ছি ঈশান। ঈশিকার মুখে কথাটা শুনে কেমন যেন একটু লাগলো, কিছু বলতে পারলো না। বুকের ভিতরটা ধক করে উঠল। কিছুক্ষণের জন্য চুপ করে থেকে তারপর একটু হাসার চেষ্টা করে বলল, কংগ্রেস। ঈশিকার চোখে পানি টলমল করছে। মেয়েটা কেমন যেন আজকে হাঁসফাঁস করছে, হয়তো কিছু একটা বলতে চাইছে। ঈশান যখনই উঠে দাঁড়াবে তখনই ঈশিকা বলতে লাগলো, তুমি এমন করে বলতে পারলে আমায়? বাসা থেকে দেখে শুনে যখন বিয়ে দিচ্ছে তাহলে বিয়েটা করে নিন, ভালো থাকবেন। আর তুমি? আমি কি? হ্যাঁ, তুমি আমাকে ছাড়া কি করে থাকবে ঈশান? মানে কি এসবের? আমি আপনাকে ছাড়া কি করে থাকবো মানে কি? জানি না আমি কিভাবে বলবো। তুমি সত্যি করে বলো, তুমি আমাকে পছন্দ করো না? আমার প্রতি তোমার কোনো অনুভূতি নেই? আমি বুঝতে পারছি তুমি আমাকে এড়িয়ে যেতে চাইছো, কিন্তু তোমার ইগনোরটা যে এত বেশি খারাপ হবে আমি ভাবতে পারি। আমি যে তোমাকে ভালোবেসে ফেলবো বুঝতে পারিনি। বিশ্বাস করো, কি থেকে কি হয়ে গেল আমি জানি না। আর কিভাবে তোমায় ভালোবেসে ফেলেছি আমি বুঝতে পারিনি। আমি জানতাম না এরকম কিছু হবে। ছোট বোনের ফ্রেন্ডকে যে ভালোবেসে ফেলবো সেটা আমার ধারণা ছিল না। আমি বুঝতে পারছিলাম না যে তোমার ইগনোরগুলো আমাকে বুঝতে সাহায্য করছে। বিশ্বাস করো, আমি না বলে থাকতে পারিনি। আমি আব্বু আমাকে বলে দিয়েছে
বলেছে যে আমি আমি যদি বিয়ে করি তাহলে তোমাকেই করবো ঈশান। মানে কি এসবের? আমি আপনাকে কখনো বলেছি আপনাকে আমার পছন্দ কিংবা আপনাকে আমি ভালোবাসি? বলতে হবে কেন? আমি তো জানি তুমি আমায় ভালোবাসো, তাহলে সব কথা মুখে বলে দিতে হবে কেন? সব কিছুই দেখছি বুঝতে শিখে গেছেন। তো এত কিছুই যখন বোঝেন তাহলে এটা বোঝেন না যে এমন কিছু হওয়া কখনো সম্ভব না। খামাখা এরকম একটা জেদ করে দুজনের সম্পর্কটা তো নষ্ট করলেনই, এমনকি আপনার পরিবার যখন জানতে পারলো তখন আমাকে খারাপ ভাবলো। আপনি আজকের পর আর আমাকে কখনো ডাকবেন না, সেটাই হয়তো দুজনের জন্য ভালো হবে। আর আপনার বোন জানতে পারলে কতটা খারাপ ভাববে আমাকে বলুন তো। সবসময় ভাববে যে আমি অন্যায় করেছিলাম, আমার কারণে আপনি এরকম দুর্বল হয়েছেন আমার প্রতি। আমি চেষ্টা করেছি বলেই আপনি আমাকে ভালোবেসেছেন। মিম জানে সব কিছু ঈশান, আমি ওকে প্রথমে বলেছি। ওই বলেছিলাম তোমাকে সবটা বলে দিতে। বিশ্বাস করো, আমি চাইনি এমন কিছু। ভালোবাসা কি অন্যায় বলো? আমি তো তোমায় ভালোবাসতে চাইনি ঈশান, তারপরে কিভাবে বেসে ফেলেছি জানি না। আমি আমি অনেক কিছুই বুঝি না, কিন্তু এটুকু বুঝেছি এই কয়েকদিনে তোমাকে ছাড়া আমার চলবে না ঈশান। প্লিজ তুমি কিছু একটু করো। কিন্তু আমি তো আপনাকে ভালোবাসি না, তাহলে কি করব? আমার কি করা আছে বলুন তো? মিথ্যে বলো না প্লিজ, আমি এতটা বাচ্চা না। আমি হয়তো হাবাগোবা, কিন্তু তার মানে এই না যে আমি কিছু বুঝতে পারি না। আমার দিকে তাকাও একবার, বলো আমাকে ভালোবাসো না তুমি? ভালোবাসার জন্য সময় প্রয়োজন হয়, কিন্তু আপনার সাথে আমি ততটা সময় কাটাইনি যে আপনাকে ভালোবেসে ফেলবো। খামাখা এসব জেদ করবেন না তো। ঈশান সেদিন ইশিকাকে একা রেখে চলে যেতে নিবে, মেয়েটা তখনই ওর হাতটা ধরে আটকে দিল। তারপর উঠে এসে ওকে জাপটে জড়িয়ে ধরে কান্না করেছিল অনেকক্ষণ। ঈশান জোর করে ছাড়িয়ে নিয়ে মেয়েটাকে সেখানে রেখেই চলে যায়। কিন্তু তারপর মিমের নাম্বার থেকে কল আসে। মেয়েটা অনেকবার বোঝানোর চেষ্টা করলেও ঈশান এড়িয়ে যায়, বড় বোনকে বিয়ে করবে না বলে। ইশিকার আব্বু আম্মু এসব মানবে না, আর কেনই বা মানবে? ওরা ভেবেছিল মিমের সাথে ঈশানের সম্পর্ক আছে, কিন্তু তার সাথে বড় বোনের সাথে সম্পর্ক হবে সেটা ভাবেনি। ঈশান আব্বু আম্মুকে কী করে বলবে নিজে থেকে বয়সে বড় একটা মেয়েকে বিয়ে করতে চাই? কী থেকে কী করবে জানে না। তবে ঘটনাটা আরও 7 দিনের মাথায় এত বাজে অবস্থা আর বাজে পরিস্থিতি ধারণ করবে ঈশান ভাবতে পারেনি। এই একটা সপ্তাহে মেয়েটা প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্তে ওকে কল করেছে। কল করে কান্নাকাটি করতো, বলতো আজ পাত্রপক্ষ দেখতে আসবে, ও সামনে যাবে না, সুইসাইড করে নেবে, এই করবে সেই করবে। শেষে মেয়েটা জেদের কাছে হার মানাতে হলো। বারবার ওর সাথে দেখা করতে যেতে হতো। শেষ যেদিন ওকে জড়িয়ে ধরে অনেকক্ষণ কাঁদলো মেয়েটা, তখন ঈশান ওকে বলেছিল, আপনার পরিবার কখনো রাজি হবে না, কারণ ওরা জানে আমি মিমকে পছন্দ করতাম। সেটা ভুল হলেও এসবই ভাবতো। আমি জানি না মিম কিভাবে আপনাকে বলেছে আমাকে প্রপোজ করার জন্য। তবে আপনি অন্য কোথাও বিয়েটা করে নিন, ভালো থাকবেন। আমার সাথে আপনি কখনো ভালো থাকবেন না। এটি তোমার শেষ কথা তো ঈশান? আমার কিছু হয়ে গেলে তোমার কিছু চাই আসে না। আমি অন্য কাউকে বিয়ে করবো না ঈশান। তোমার সাথে যতটুকু সময় কাটিয়েছি, ততটুকু তোমাকে কাছে পেয়েছি, ততটুকুতেই মনে হয় আমি তোমাকে ভালোবাসি। আমি অন্য কাউকে বিয়ে করবো না ঈশান, বিশ্বাস করো। আমি তোমাকে ছাড়া কখনোই ভালো থাকবো না। কয়েকটা দিনেই যে তোমাকে এত বেশি ভালোবেসে ফেলবো ভাবতে পারিনি। তোমাকে ছাড়া আমি আর কিচ্ছু চাই না ঈশান। চলো না আমরা পালিয়ে কি বিয়ে করি, তাদের একটা বেবি নিয়ে ফেলবো, তারপর দেখবে ওরা সবাই মেনে নেবে। আর তুমি তুমি তো কাউকে বলোনি। একটাবার আব্বু আম্মুর কাছে প্রস্তাব নিয়ে যাও, দেখো ওরা ওরা ঠিক মেনে নেবে। কিন্তু তুমি তাও যাচ্ছ না। তুমি কি আমি সত্যি ভালোবাসো না ঈশান? না, বাসি না। আর আমি আশা করব এরপর থেকে আপনি আর আমায় ডিস্টার্ব করবেন না, ভালোবাসার কথা বলবেন না। আব্বু আমার মতের বিরুদ্ধে গিয়ে পালিয়ে বিয়ে করে কেউ ভালো থাকে না। আপনিও থাকতে পারবেন না আমার সাথে। সবটা মেনে নিন। 2 দিন কষ্ট হবে, তারপর 3 দিনের মাথায় আপনি আমাকে ঠিকই ভুলে যাবেন। তোমাকে তোমাকে বলা আমার পক্ষে সম্ভব না। যদি কখনো বলি সেটা মৃত্যুর পর, তেমন কিছু হবে দেখবে। সেদিনের সেই কথাগুলো ঈশান বুঝতে পারেনি, কারণ আরও 7 দিন পর যখন ইশিকার সাথে ঈশানের দেখা হয়, সেদিন মেয়েটা হসপিটালের বেডে শুয়েছিল। মেয়েটার চেহারা এলোমেলো অগোছালো ছিল, সব মিলিয়ে কেমন যেন দেখাচ্ছিল। মনে হয়েছিল সে খুব বড় একটা ঝড় বয়ে গেছে।
সেদিন হসপিটালে যাওয়ার আগে ঈশান ব্যালকানিতে বসে কিছু একটা ভাবছিল। ঠিক তখনই বোন ফোনটা এগিয়ে দেয় ওর দিকে, আর কিছু বলতে যাবে তখন তার আগেই ঈশান ফোনটা রিসিভ করে কানে দেয়। ওপাশ থেকে মিমের কান্নার শব্দ ভেসে আসে। ঈশান কিছু বলার আগেই মেয়েটা বলতে আরম্ভ করে, তুই কেন আমার আপুর সাথে এরকম করলি ঈশান? আমার আপু তোকে ভালোবেসে কি খুব অন্যায় করেছিল? একটু ভালোবাসতে পারতি ওকে। আপু কি তোকে খুব বেশি জ্বালাতো বল? ও তো আমার থেকেও নরম স্বভাবের। তুই কেন বুঝতে চাইলি না? আপু কি দেখতে খারাপ বল? কি জন্য তুই বারণ করলি? কি জন্য তুই আপুকে ফিরিয়ে দিলি বল? আমার আপুর যদি কিছু হয়ে যায় না আজকে, তাহলে তোর সাথে আমার সব সম্পর্ক শেষ করে দিলাম। আমি আর কখনো তোর মুখটাও দেখব না ঈশান। মিম কথাটা বলেই ফোনটা কেটে দেয়। সেদিন অনেকবার ফোন করলেও ঈশিকা কলটা রিসিভ করেনি। অনেকবার চেষ্টা করে ঈশান বন্ধুদের ফোন করে জানতে পারলো ঈশিকা হসপিটালে ভর্তি, আর বিষ খেয়েছিল মেয়েটা। ঈশান যতক্ষণে হসপিটালে আসে ততক্ষণে মেয়েটাকে ওয়াশ করা হয়ে গেছে। ঈশান আম্মু আব্বুর সাথে হসপিটালে আসতেই আব্বু আম্মু ঈশিকার আব্বু আম্মুর সাথে কথা বলার চেষ্টা করলেও ওরা কাঁদছিল। ঈশান এসে আইসিইউর সামনে দাঁড়িয়েছিল। ঈশানের বন্ধুরা ওকে কিছু বলবে তার আগেই ঈশান একটা বন্ধুকে জড়িয়ে ধরে কেঁদে ফেলেছিল। ছেলেটা চুপচাপ শুধু কাঁদছিল। তারপর একদিন বাদে যখন মেয়েটার জ্ঞান ফিরে তখন ঈশান ওর সাথে কথা বলেনি। ঈশিকা কেঁদেছিল শুধু, বারবার ওকে চলে যেতে বলেছিল। ঈশান সামনে দাঁড়িয়েছিল মেয়েটার মাথা নিচু করে। কেন এসেছো তুমি? চলে যাও এখান থেকে। আমি মরে গেলে তাতে তোমার কি? আমি মরে গেলে তো তোমার টেনশনটাই দূর হয়ে যায়। আর কখনো কেউ তোমাকে জোর জবরদস্তি করবে না, আর ভালোবাসার কথা বলবে না। আমি জানতাম না এইসব ছোট বোনের ফ্রেন্ডকে ভালোবাসাটা এত বেশি অন্যায়। ভালোবাসা যে বলে কয়ে হয়নি। না বোঝাতে পারলাম আব্বু আম্মুকে, আর না বোঝাতে পারলাম তোমাকে। তোমাকে ভালোবাসার জন্য এত বড় শাস্তি পেতে হবে আমি জানতাম না। এর থেকে তো মরে গেলেও আমার জন্য ভালো ছিল। অন্তত তোমার সাথে আর আমার দেখা হতো না। ঈশিকার এরকম কথা শুনে ঈশান চোখের পানি মুছে নিয়েছিল। ঈশান মেয়েটার এমন কথাতে সেদিন এগিয়ে এসে ওর মুখটা এক হাতে চেপে ধরেছিল, আর মুখের কাছে মুখ এনে বলেছিল, মরার খুব শখ তোর না? একবার বিয়েটা হতে দে, তারপর দেখি তুই কিভাবে মরতে পারিস, আর কে বিয়ে করবে তোকে। তুই কি ভেবেছিস তুই এরকম করলে আমি তোকে বিয়ে করে নেব? তুই যদি এমনটা ভেবে থাকিস তাহলে সেটা তোর ভুল ধারণা। হ্যাঁ হ্যাঁ, মেরে ফেলো আমাকে। আমি বাঁচতে চাই না। কেন কাছে এসেছো আমার? হ্যাঁ, কেন কাছে এসেছো তুমি? আমি আমি বলেছিলাম আমাকে বাঁচাতে। আমিও দেখতে চাই তুমি কাকে বিয়ে করো। আমার থেকে ঠিক সে কতটুকু সুন্দর হয়, কতটুকু ভালোবাসতে পারে। আমি ততদিন অবধি অন্য কোথাও বিয়ে করবো না, যতদিন অবধি না দেখবো তুমি ওই মেয়ের সাথে ভালো আছো। তুমিও ভালো থাকবে না আমাকে ছেড়ে, আমি জানি। আমিও দেখতে চাই তুমি কি করে ভালো থাকো। ঈশান হতাশ হয়ে মেয়েটাকে ছেড়ে দিল। এখনও জেদ করছে মেয়েটা। ঈশান ছেড়ে দিতেই ঈশিকা দু হাতে ওর কোমর জড়িয়ে ধরে ফুপিয়ে কেঁদে উঠল। মেয়েটা বারবার ওকে একটা বাড়া জড়িয়ে ধরার জন্য বলল। এরই মাঝখানে আব্বু আম্মু আর ঈশিকার আব্বু আম্মু আর ছোট বোন জামাই আসতে ঈশিকা আরও শক্ত করে ঈশানকে জড়িয়ে ধরে বলতে লাগলো, কেউ কাছে আসবে না তোমরা। আমি মরে যাব, সত্যি এবার মরে যাব। আমি ওকে ছেড়ে ভালো থাকবো না, বললাম তো। তোমরা অন্য কোথাও কেন জোর করে বিয়ে দিতে চাইছো? ঈশান, তুমি আমায় ভালোবাসো না তাই না? বলো মিম, তোর ফ্রেন্ডকে বল না আমাকে বিয়ে করে নে। আমি কথা দিচ্ছি, আমি এখান থেকে অনেক দূরে চলে যাবো। মেয়েটা কী রেখে কী বলবে কী করবে জানে না। ওর এমন অগোছালো কথা শুনে ঈশানের আম্মু এগিয়ে আসতেই ঈশান মেয়েটাকে জোর করে ছাড়িয়ে নিল। আম্মু মেয়েটার চোখের পানি মুছিয়ে দিয়ে মেয়েটা আম্মুকে হাজারটা কথা বলতে লাগলো। আম্মু ওকে এক হাতে জড়িয়ে ধরে সান্ত্বনা দিল যে সবাই রাজি আছে, ওদের বিয়েটা হবে। কিন্তু ঈশিকা কিছুতেই বিশ্বাস করলো না। শেষে পরদিন ঈশানের বাসাতেই দুজনের বিয়ে হয়। ঈশিকার বিয়ের পর থেকে আর রাগ করে বাসায় যায়নি। আব্বু আম্মুর উপর রাগ করে আছে, তাই গত 15টা দিন আগে দুজনের বিয়ে হলেও ঈশিকা এখনও অবধি বাসায় যায়নি, কথা বলেনি আব্বু আম্মুর সাথে। ওরা কল করলেও মেয়েটা কল রিসিভ করে না। ঈশানের কাছে কল করে কথা বলার চেষ্টা করলে ঈশান বলেছে কয়েকদিন গেলে মেয়েটার রাগ কমে গেলে ওকে নিয়ে বাসায় যাবে।
ঈশান ওর বান্ধবী সিনিয়র দুষ্টু মিষ্টি আর সুন্দরী বোনটাকে এমন করেই পেয়েছিল। তারপর থেকেই কয়েকটা দিন ঈশান রেগে ইশিকার সাথে কথা বলেনি। ইশিকা 2 দিন বাদে রাতে যখনই ছেলেটার পা জড়িয়ে ধরতে গিয়েছিল তখন ঈশান ওকে বুকের মাঝে টেনে নিয়ে অনেক আদর করেছিল, ভালোবেসেছিল খুব বেশি। সেদিনের প্রথমবার দুজনের এতটা কাছে আসা। ইশিকা ঈশানের বুকের মাঝে ঘুমিয়েছিল। সারা রাত ধরে ঈশান মেয়েটাকে দেখছিল। তারপর থেকেই দুজনের প্রেম ভালোবাসা চলছে। দুজনের এমন ভালোবাসার কথা জানার পর ইশিকার আব্বু আম্মু এখনও নিজেদেরকে দোষারোপ করে, ভাবে যদি মেয়েটার কিছু হয়ে যেত তাহলে হয়তো নিজেরা সারা জীবন অপরাধী হয়ে থাকতো। এটাই ছিল দুজনের প্রেম ভালোবাসার এক হবার ঘটনা। পরদিন সকালে ইশিকা উঠে ব্যালকানিতে দাঁড়িয়ে আছে, রান্না বান্না করে এসেছে। ঈশান এখনও ঘুম থেকে ওঠেনি। ইশিকা অনেকবার করে ডেকেছে ছেলেটাকে, তারপরেও ওঠেনি। ঈশান একটু বাদে উঠে ফ্রেশ হয়ে আসলো। এসে দেখলো ইশিকা ব্যালকানিতে দাঁড়িয়ে আছে, হয়তো ব্রেকফাস্টও করেনি মেয়েটা। ঈশান এসে পিছন থেকে ইশিকাকে জড়িয়ে ধরলে ও বুঝতে পারে ওর ভালোবাসার মানুষটা এসেছে। ওর শরীরের ঘ্রাণে বুঝিয়ে দেয় ঈশানের উপস্থিতি। ইশিকা মুচকি হেসে চোখ বন্ধ করে নেয়, তারপর পেটের উপর রাখা ঈশানের হাতের উপর 2 হাত রেখে আলতো করে বলে, কখন ঘুম ভাঙলো শোনো? একটু আগেই তোমার জন্য ঘুমটা ভেঙেছে। আমাকে আরও একটু জড়িয়ে ধরে থাকলে কি হতো? তুমি উঠে এসে ঘুমটা 12টা বাজিয়ে দিলে। হ্যাঁ, আমার তো আর কোনো কাজকর্ম নেই, আর বাইরে যদি না যেতাম তাহলে আব্বু আম্মু কী ভাবতো বলো? একটু বাদেই বোন এসে ডাকাডাকি করতো। এখন চলো কিছু খেয়ে নেবে। খাবো তো তোমাকে। কিসব লুচু কথা বলো তুমি? আমাকে খাবে কি করে? কেন, রাতে খেলাম দেখোনি? ঈশান কথাটা বলে ইশিকার ঘাড়ের উপর থেকে চুল সরালো। মেয়েটার ঘাড়ে লাভ হোয়াইটের দাগগুলো এখনও স্পষ্ট। ঈশান ডিপলি চুমু খেতে মেয়েটাই শিউরে উঠল। ওর হাত শক্ত করে চেপে ধরল। ইশিকা জোরে জোরে নিঃশ্বাস নিতেই ঈশান নাকটা গলায় ঘষে দিয়ে বেশ জোরে সোরে চুমু খেয়ে পড়ল। আই লাভ ইউ পাগলি বউ। আই লাভ ইউ টু শোনো। ভালো থাকুক ভালোবাসা। দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো গল্পে। ততদিন পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।